ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার, আর তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেটর যে ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ কবিতা তোমাদের সামনে নিয়ে এসেছি। এই কবিতাটি আজকে তোমাদের আমি পাঠ করে শোনাবো এবং কবিতা সংক্রান্ত কিছু ছোটো ছোটো ডিটেলস তোমাদের শেয়ার করব। আজকে যে কবিতাটা পড়ছি তার টাইটেলটা তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ, মাই লাস্ট টাচেস, রিটেন বাই ফেমাস পোয়েট রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিংয়ের লেখাই বিখ্যাত কবিতাটি আজকে আমরা পড়ব। কবিতাটা তোমরা যারা অলরেডি পাঠ্য বই পেয়েছো বা পাঠ্য বই থেকে পড়ছো বা হয়তো বাড়িতে নিজেও পড়েছো, দেখতে পাচ্ছ কবিতাটা কিন্তু বেশ লেন্দি, অনেকটাই বড়। এখানে 56খানা লাইন আছে কিন্তু কবিতাটায়, এবং কবিতার যে বিষয়টা বেশ গুরুগম্ভীর, যেখানে একজন স্বৈরতান্ত্রিক শাসক তার গত স্ত্রীর প্রশংসার কথা ব্যাখ্যা করে বা তার সৌন্দর্য, তার অভিনবত্বের কথা ব্যাখ্যা করে, তার রূপের জৌলুসের কথা ব্যাখ্যা করে। অ্যাট দ্য সেম টাইম সেই শাসকের যে স্বৈরতান্ত্রিক মনোভাব, তার স্ত্রীর সৌন্দর্য এবং তার মনের উপরে যে শুধু তারই অধিকার, সেটা যে শুধু তারই শাসকতত্ত্বের বা শাসনতন্ত্রের গোলাম, সে কথা বলতেও কিন্তু তিনি পিছপা হননি, বা সেই ভাবনাও কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। একটা স্বৈরাচারী শাসক, একটা পুরুষতান্ত্রিক শাসক যে শুধুমাত্র পুরুষত্বের উপরে বিশ্বাস করে, তেমন ভাবনাও কিন্তু কবিতায় ফুটে উঠেছে। কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ। এই ক্ষেত্রে ড্রামাটিক মনোলগ সম্বন্ধে তোমাদের একটা ছোট্ট কথা বলতে চাই। সেটা হলো, যদি কোনো কবিতায়, কোনো লিরিক পোয়েম মানে গীতি কবিতায় বক্তা কবিতার মূল বিষয়বস্তু নিজে বলে শোনান শ্রোতাকে, এবং সেখানে শ্রোতা যদি নির্বাকভাবে সে কিছু শুনে যায়, সব কিছু, সে যদি কোনো প্রতি উত্তর না করে, তাকে আমাদের কবিতার ভাষায় ড্রামাটিক মনোলগ বলে। আর আমাদের যিনি কবি রয়েছেন রবার্ট ব্রাউনিং, হি ইজ এ মাস্টার টু ক্রিয়েট ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ তৈরি করার ক্ষেত্রে তার যে আর্টফুলনেস, তার যে স্কিল, সেটা দেখার মতন। কবিতাটা পড়লে পরে আমরা সেটা জানতে পারবো। তো যাই হোক, আমি কবিতাটা তোমাদের পাঠ করে শোনাচ্ছি, তোমরা সবাই ধৈর্য দিয়ে ভালো করে মন দিয়ে শোনো। আচ্ছা, দেখতেই পাচ্ছ রবার্ট ব্রাউনিংয়ের জন্ম 1812। 1889 তিনি এই পার্থিব লোকে সমস্ত মায়ামোহ ত্যাগ করে তিনি পরলোক গমন করেন। একজন বিখ্যাত কবি। রবার্ট ব্রাউনিংয়ের ছবিটা আমি তোমায় দিচ্ছি। এলিজাবেথান টাইমের ভিক্টোরিয়ান এজের একজন অসামান্য কবি হচ্ছে রবার্ট ব্রাউনিং। আচ্ছা, আমরা এবার চলে যাই কবি সভাতে। দেখতে পাচ্ছ কবির একটা ছবি এখানে দেওয়া হয়েছে তোমাদের। তো এবার কি বলা হয়েছে আমি একটু এই পাশ থেকে পড়ছি, তোমরা শোনো। Born 7th May 1812, ওয়ালওয়ার্থ, লন্ডন, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের ওয়ালওয়ার্থে তার জন্ম, যেটা লন্ডনে অবস্থিত। প্যারেন্টস সারা অ্যানা ওয়েডম্যান। রবার্ট ব্রাউনিং পিরিয়ডটা কি বলেছে দেখো, কোন সময়কার কবি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওয়াজ এ মেজর ইংলিশ পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ। অর্থাৎ কুইন ভিক্টোরিয়া যখন শাসন করছেন, ঠিক সেই সময়কার একজন কবি, অসামান্য কবি তিনি। নোটেড ফর হিজ মাস্টারি অফ ড্রামাটিক মনোলগ অ্যান্ড সাইকোলজিক্যাল পোর্ট্রেচার। তাহলে বলছে যে এই কবি কিন্তু তার এই যে ড্রামাটিক মনোলগ, যেটা বললাম, আর মনস্তাত্ত্বিক বিশেষত্বের জন্য, কবিতায় মনস্তাত্ত্বিক বিশেষত্বের জন্য একটা ডিপার সেন্স তিনি তৈরি করতে পারেন, যেটা তার কাব্যিক প্রতিভাকে একটা আলাদাই মাত্রা দান করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা এই লাইনটা অবশ্যই, যারা অনলাইনে দেখছো বা অফলাইনে আছো, তারা এই জায়গাটা কিন্তু সুন্দর করে পরে কপি করে নিও ভিডিও থেকে, বা আমি বলছি ক্লাসের শেষে কপি করে নিও। এটা কিন্তু তোমাদের নোটে রাখতে হবে। ওনার সম্বন্ধে বলতে গিয়ে ওনার রাখতে হবে যে কী ধরনের কবি, এই কথাটা কিন্তু লিখতে হবে। আচ্ছা, নোটেবল ওয়ার্কস, জানোই প্রত্যেকটা কবি সাহিত্যিকের কিছু শ্রেষ্ঠ সৃষ্টি থাকে। তো এখানে লেখা আছে বিশপ বগলারামস অ্যাপোলজি, ক্রিসমাস ইভ অ্যান্ড ইয়েস্টারডে, ড্রামাটস পার্সোনি, ফ্রা লিপ্পি, ম্যান অ্যান্ড ওম্যান, মাই লাস্ট ডাচেস, প্যারাক্লিউস পিপাপাসাস, রাভিয়া বেন ইজারা, Sorleldo. The bishop orders his tomb at St. Praxed Church. The piped piper of Hamelin. এটা তোমরা সবাই পড়েছো, শুনেছো ছোটোবেলায়, হ্যামলিনের বাঁশিওয়ালা যে ইঁদুরগুলোকে শহর থেকে বাইরে ফেলে দিয়েছিল গান বাজিয়ে, সেটাও ওনারই লেখা।
দ্য রিং অ্যান্ড দ্য বুক, ডাইড 12th 1889, ভেনিস, এজড 77। ভেনিসে 1889 সালে 12ই ডিসেম্বর তিনি পরলোক গমন করে, মাত্র 77 বছর বয়সে তিনি চলে যান। তো যাই হোক, আমরা এখানে কিন্তু তার বেশ কিছু উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টির কথা পড়লাম, নামগুলো তোমরা দুই একটা মনে রাখতে পারবো। তার মধ্যে দ্য পাইপার অফ হ্যামলিন মনে রাখতে হবে, মাই লাস্ট আছে, এটা তো আমাদের পাঠ্যবস্তু, সে আমরা পড়ছি। আচ্ছা, এবার চলে যাব আমি কবিতাতে, কি বলেছে দেখি অ্যাবাউট দ্য টেক্সট। দেখো, Robert Browning's My Last Duchess is a dramatic monologue where a duke speaks to an emissary about his late wife. তার গত স্ত্রীর সম্পর্কে চিন্তা করে, ভাবনা করে, তার গত স্ত্রীর সম্পর্কে নানা কথা তিনি তার মৃত্যুর পরে তার ছবির সামনে দাঁড়িয়ে নির্বাক দর্শককে বলে শুনিয়েছেন। পাওয়ার অ্যান্ড কন্ট্রোল কি আছে এখানে? দ্য ডিউকস obsession with controlling his wife even after death reflects his authoritarian nature। বলছে একজন রাজা, দেখা যাচ্ছে তার যে ক্ষমতা বা শক্তির যে দম্ভ বা ক্ষমতা বা শক্তির যে ঔদ্ধত, সেটা দেখা যাচ্ছে তার স্ত্রীর মৃত্যুর পরও তার জীবনটাকে নিয়ন্ত্রণ করে। মৃত্যুর পরের জীবন তো কেউ আমরা জানি না কি হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মারা গেছেন তার স্ত্রী, অথচ তার মৃত্যুর পরেও যে জীবনটা, যে জীবনটাতে তার স্ত্রী নেই, তার স্মৃতিগুলো নিয়ে যে জীবনটা তৈরি হয়েছে মৃত্যুর পর সমস্ত দেশবাসীর কাছে বা আপামর জনগণের কাছে, সেই জায়গাটাতেও নিজস্ব নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব বজায় রেখেছেন। অর্থাৎ তাকে ব্যাখ্যা করার সম্পূর্ণ অধিকারটা কিন্তু কে রাখছে? তার স্বামী, অর্থাৎ আমাদের ডিউক রাখছে, সেটাই বলছে। আচ্ছা, জেলাসি অ্যান্ড পসেসিভনেস কি আছে? দ্য ডিউক resents the Duchess' joy and generosity towards others। তিনি এটা বলেছেন যে আমার স্ত্রী কিন্তু মানে তার যে উদারতা, তার যে অ্যাট্রাকশন বা তার যে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা আমার ক্ষেত্রে যতটা ছিল ঠিক অন্যদের ক্ষেত্রে ততটাই ছিল। তার মানে এটা কিন্তু তার কাছে একটা হিংসার বিষয় যে দ্য ডাচেস gives me a importance the same importance she gives to others। অন্যকেও সে যেমনভাবে ইম্পর্টেন্স দেয়, আমাকেও তেমন করে ইম্পর্টেন্স দেয়। আমি যে ডিউক, আমি যে তার কিং, সেই জায়গাটায় কিন্তু সে আলাদা করে কোনো সেন্টিমেন্ট বা কোনো ফিলিংস হোল্ড করে না, যেটা কিন্তু বড়ই জেলাসির কারণ, যে কেন আমাকে সে বাকি পাঁচজন দেখে। এটাও একটা কারণ কিন্তু, যার কারণেই এই ডাচেসের প্রাণ তার দ্বারা হরণ করা হয়েছিল। প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স, গর্ব এবং অহংকার। হিজ ফিক্সেশন অন হিজ 900 years old নেম হাইলাইটস হিজ ভ্যানিটি। বলছে যে 900 বছর ধরে একটা নাম, একটা প্রভাব, একটা প্রতিপত্তি এই বংশের বা এই বংশের শাসকদের চলে আসছে, সেটা সে কোনো মতেই একটা নারীর ভালোবাসার প্রতি সেটাকে সে তুচ্ছ করে তুলবে না। সে নিজের পুরুষত্ব, নিজের বংশমর্যাদা এবং তার যে কৃতিত্ব বা গৌরব, সেটা বজাতে গিয়ে যদি তার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তবে সে যাই হোক, নিজের স্ত্রী হোক না কেন, তাকে তার প্রাণ হরণ করতে হবে, তাকে তার প্রাণ নিতেই হবে, এমন একটা কথাও বলা হয়েছে। অবজেক্টিফিকেশন কি আছে? অবজেক্টিফিকেশন কি আছে? দ্য ডাচেস ইজ এ রিডিউসড টু এ পিস অফ আর্ট স্ট্রিপড অফ হার ইন্ডিভিজুয়ালিটি। একটা মানুষের জীবনকে প্রাধান্য না দিয়ে তার চিত্রকর্ম বা তাকে আর্ট দিয়ে, তোমার হচ্ছে সৃজনশীলতা দিয়ে যে ছবিটা তৈরি করা হয়েছে, সেইটার উপরেও যে তার মানে তোমার আমাদের ডিউকের অভিনবত্ব, তার প্রভাব প্রতিপত্তি তার জীবনের চেয়ে বেশি, সেটা তিনি ছবি দিয়ে দেখেছেন। কারণ দেখো ব্যাপারটা কি, দেখো আজকে এই মানুষটা যদি অ্যালাইভ থাকে, জীবিত থাকে, তখন সে তার ইচ্ছে অনিচ্ছে, তার ভালো লাগা, তার মন্দ লাগা, তার অভিব্যক্তি সব কিন্তু সে কিন্তু প্রকাশ করতে পারবে। যার প্রতি তোমার কন্ট্রোলটা কিন্তু কখনো কি হবে, ডিরেক্টলি হবে, কিন্তু তবুও কিন্তু তুমি পুরোপুরি তাকে ফিজিক্যালি নিয়ন্ত্রণ করতে পারবে না। একটা মানুষ যদি কথার কথা একজন ঝগড়া লেগেছে আর একজন তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যদি যে ঝগড়া করছে, যে যার সাথে যার ঝগড়া লেগেছে বা যে তার মনের কথা ঝগড়ার আকারে প্রকাশ করছে, তো দেখতে পারবে যে যে তাকে ঝগড়া করতে দিতে চাইছে না, সে হাজার বাধা দিলেও কিন্তু তার মুখকে সে স্তব্ধ করতে
পারবে না। কিন্তু আজকে যদি সেই মানুষটা বোবা হয় বা সে মৃত হয় বা তাকে মেরে ফেলে তার একটা ছবি তৈরি করে নেওয়া হয়, তারপর কিন্তু তার সমস্ত যে কথা, তার ভাবনা চিন্তার অধিকারী কী হবে বলতো? যে কথা বলতে পারে, কারণ একটা ছবি কখনো কথা বলতে পারে না। তাহলে এখানে তার স্ত্রীর জীবনটাকে একটা চিত্রায়িত জায়গায় নিয়ে এসে, একটা ছবিতে নিয়ে এসে তার প্রাণটা হরণ করে, তার ব্যক্তিগত যে জীবন তাকে নষ্ট করে, তার একটা চিত্রকর্ম জীবন তৈরি করে তার সম্বন্ধে বলার অধিকার পুরোপুরি শক্তি দিয়ে অর্জন করেছিলেন কে? ডিউক। অর্থাৎ তার মুখ রুদ্ধ করে তার চিন্তা, অন্যের প্রতি তার ভাবনা, সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে একটা চিত্রের জায়গায় নিয়ে এসে, তার জন্য কী করতে হবে? মানুষটাকে কী করতে হবে? মরতে হবে, তাই না? তাকে কী করতে হবে? চিত্রকর্ম, একটা শিল্পকর্মে পরিণত। এটা তো সজীব মানুষের বৈশিষ্ট্য না। তারপর আমি এর সম্বন্ধে যা বলবো, ভালো বলি মন্দ বলি, এ প্রতিবাদ করতে পারবে? পারবে না কিন্তু, তাই না? কোনো প্রতিবাদ করতে পারবে না। আজকে যে নেই এমন একজনের ছবি যদি আমরা একটা মঞ্চে রেখে তার সম্বন্ধে আমাদের ভাবনাগুলো ব্যক্ত করি, যেখানে তার সম্বন্ধে অনেক এমন কথাই বলছি যে ভাবনাটা তার নেই, কিন্তু সে কি প্রতিবাদ করতে আসবে? আসবে না কিন্তু। আমার অধিকার, আমার ক্ষমতা, আমার শক্তি দিয়ে আমি যেমনটা চাই তেমনটা কিন্তু ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, কিছুদিন আগে আমরা একটা কবিতা পড়েছিলাম, স্টিল আই রাইজ, যেখানে মানে মায়া অ্যাঞ্জেলিও একটা কথা বলেছিল যে তুমি চাইলে পরে আমায় ইতিহাসের পাতায় ব্যাখ্যা করতে পারো তোমার তিক্ত আঁকাবাঁকা মিথ্যে কথা দিয়ে, তাই না? আমরা পড়েছিলাম। অর্থাৎ দেখো, যেখানে একটা মানুষ আরেকটা মানুষের জীবনের প্রতি কর্তৃত্ব স্থাপন করতে গিয়ে তার সাথে যখন পেরে উঠছে না, তার ভাবনা, তার চিন্তা, তার ভালো লাগাকে যেন মনে করে সে তার কেনা একটা বিষয়বস্তু, বা তাকে তার জীবনটাকে একটা তার নিজের দেওয়া একটা গোলাম বা স্লেভারি মনে করে দেখাতে চায় লোকের কাছে, সে মানুষটার মুখের ভাষা যতক্ষণ না সে রুদ্ধ করতে পারবে, ততক্ষণ কিন্তু তার জীবনের উপর প্রতি তার পুরোপুরি অধিকার কিন্তু কায়েম হবে না, তাই না? সেই জায়গাটা করবার জন্যই কিন্তু তিনি তার স্ত্রীর প্রাণ নিয়ে তাকে একটা বিখ্যাত শিল্পীর চিত্রকর্মেতে কি বেঁধে দিয়েছিলেন। কারণ এর জীবনটা, মৃত্যুর পরের জীবনটা সম্পূর্ণ কার অধিকারে থাকবে? রাজার অধিকারে। কারণ মৃত্যুর আগে যে জীবনটা, যখন তিনি সজীব ছিলেন, তখন কিন্তু তার ভাবনায় চিন্তায় রাজাও যেমন ছিল, বাকিরাও তেমন ছিল। রাজার কর্তৃত্ব তিনি কিন্তু গ্রহণ করে, তার স্ত্রী গ্রহণ করে, তিনিই যে সব, বাকিরা যে কিচ্ছু না বা বাকিরা তুচ্ছ, তিনিই মহান, এমন ভাবনা কিন্তু তিনি রাখতে পারেননি। তাই জন্য তাকে কি হতে হয়েছিল? তাকে মরতে হয়েছিল, তাই তো? এই কথাটাই ব্যাখ্যা করা হয়েছে এই কবিতায়। কবিতাটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, একবার না, বেশ অনেকবার পড়তে হবে, প্রায় 20-30 বার করে পড়তে হবে কিন্তু, 20 to 30 times, otherwise you cannot identify the inner meaning, আচ্ছা, or recognize. That's my last duchess painted on the wall, looking as if she were alive. I call that piece a wonder now. Fra Pandolf's hands walked busily a day, and there she stands. Will it please you sit and look at her? বলেছে যে দেওয়ালে তার স্ত্রীর চিত্রটি ষষ্ঠাঙ্গভাবে এরকম করে টানানো রয়েছে, ঝোলানো রয়েছে, হ্যাঙ্গিং করা রয়েছে। তারপর তিনি তার স্ত্রীর সেই ছবিটা দেখিয়ে কি বলছেন? বলছেন যে এই ছবিটা আমার স্ত্রীর, যেটা দেওয়ালে টাঙানো রয়েছে, আমার স্ত্রীর এই ছবিটা একজন বিখ্যাত চিত্রশিল্পী ফ্রা প্যান্ডলফ, তিনি সারাদিন কতটা পরিশ্রম করে সে ছবিটাকে তৈরি করেছিলেন। এই ছবিটা তৈরি করার পর তার অভিনবত্ব, তার বিশেষত্ব এতটাই যে যেন মনে হয় আমার স্ত্রী না থেকেও আছে কি জীবন্ত চিত্র, একদম কি চিত্র? জীবন্ত, যাকে আমরা বলি লাইফ লাইক পিকচার, লাইফ লাইক পিকচার, এমনটা তার মনে হয়েছে। সে চিত্রের প্রশংসা করে তিনি কথাটা বলেছেন। লাইনগুলোর ব্যাখ্যাগুলো কীভাবে দেওয়া হয়েছে দেখো, প্রত্যেকটা ব্যাখ্যাগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলো এবং বড় প্রশ্নের উত্তরগুলো হয়ে যাবে। দ্য ডিউক শোজ এ পোর্ট্রেট অফ হিজ লেট ওয়াইফ, ডিউক তার মৃত স্ত্রী, স্বর্গীয়া স্ত্রীর চিত্রটি দেখান। দ্য লাস্ট ডাচেস, দেখে তিনি কি বলেছেন? আমার শেষ স্ত্রী বলে আখ্যায়িত করেছেন। টু এ ভিজিটার, একজন কে এসেছে? দর্শক এসেছেন, একজন আগন্তুক এসেছেন, ভিজিটার। হি প্রেইজেস দ্য লাইফ লাইক কোয়ালিটি অফ দ্য পেন্টিং, চিত্রের যে জীবন্ত কোয়ালিটি, অর্থাৎ চিত্রটা এতটাই রিয়ালিস্টিক, এতটাই লাইফ লাইক, এতটাই প্রাণবন্ত, যেটাকে এটাকে মানুষের চিত্র বলে মনে হয় না, মনে হয় যেন জ্যান্ত মানুষ। কি মনে হয়? জ্যান্ত মানুষ। আচ্ছা, অ্যাট্রিবিউটিং ইট টু দ্য স্কিল অফ দ্য আর্টিস্ট ফ্রা প্যান্ডলফ,
বলেছে এই চিত্রের যে অভিনবত্ব, এই চিত্র যে এত প্রাণবন্ত, এত জীবন ঘেঁষা, এত জীবন কেন্দ্রিক, এত উজ্জ্বল, এত প্রখর, এত সুন্দর, এত প্রাণের সঞ্চার এই ছবির মধ্যে দেখতে পাই, যেটা আমার স্ত্রীর রূপের মধ্যে, তার সৌন্দর্যের মধ্যে ছিল, এই ছবিতে যেন বাধা পড়ে আছে, তা একমাত্র সম্ভব হয়েছে একজন বিখ্যাত চিত্রশিল্পীর হস্তশিল্পের জন্য, বা তার চিত্রশিল্পীর জন্য। কে সে? ফ্রা প্যান্ডলভ। ঠিক আছে? আচ্ছা। দ্য ডিউক ইনভাইটস দ্য গেস্ট, এরপর তিনি গেস্টকে বলেছেন যে আসো, টু সিট, বসো, অ্যান্ড অ্যাডমায়ার, প্রশংসা করো, দ্য আর্টওয়ার্ক, কাকে? এই চিত্রকর্মের প্রশংসা করো। লুক অ্যাট দ্য সেন্টেন্স, টু সিট অ্যান্ড অ্যাডমায়ার দ্য আর্টওয়ার্ক, তার মানে আমার স্ত্রীর সৌন্দর্য বা আমার স্ত্রী কতটা ভালো ছিল তার প্রশংসা আমি শুনতে চাই না। আমি আমার পয়সা খরচা করে, আমি আমার শক্তি দিয়ে একজন বিখ্যাত শিল্পীকে দিয়ে যে চিত্রকর্ম তৈরি করেছি তার প্রশংসা তোমায় করতে হবে, সেখানে যেই থাকুক না কেন। বুঝতে পারলো তো? তার মানে প্রশংসাটা কিসের? একটা পুরুষের পুরুষত্বের, একটা প্রশংসা কি একটা ম্যানের, তার ম্যান পাওয়ারের। বুঝতে পারলো তো? একজন শক্তিশালী রাজা তার যে ক্ষমতা, তার ক্ষমতার, এবং একজন চিত্রশিল্পী তার যে শিল্পকর্ম তার, কিন্তু তার মধ্যে যে মানুষটা ফুটে উঠেছে সে কেমন ছিল সেই বিশেষত্ব আমি চাই না কিন্তু। ঠিক আছে? তুমি চিত্রের প্রশংসা করো। আচ্ছা, সিটিং দ্য টোন ফর হিজ কন্ট্রোলিং অ্যান্ড পজিটিভ নেচার। দেখো, এটা সেটিং দ্য টোন, এইটা, এই কথাটার মধ্যে একটা সুর যেন ধীরে ধীরে বসছে, একটা ভাব আমরা দেখতে পাচ্ছি কথার মধ্যে, যে বলে না যে ওর কথার মধ্যে একটা ভাব আছে, পরিষ্কার বোঝা যায় যে ও কী বলতে চায়। ঠিক এখানে ভাবটা হচ্ছে যে আমি কতটা শক্তিশালী, আমি কতটা প্রখর, আমি কতটা উন্নত, দেখো যে এমন একটা শিল্পকর্ম এমন একজন শিল্পীকে দিয়ে তৈরি করাতে পেরেছি, যে ছবি মানুষ না থাকা সত্ত্বেও ছবিটা যেন মনে হচ্ছে একটা জ্যান্ত মানুষ বসে আছে। বুঝতে পারলো তো? এই যে আমার স্ট্রেংথ, এই যে আমার সিলেকশন, এই যে আমার শিল্পী চয়ন, সে শিল্পীর মধ্যে দিয়ে আমার মনের ইচ্ছা অনুযায়ী আমার স্ত্রীকে রূপান্তর করার যে প্রক্রিয়াকরণ, তা অসাধারণ। বলো কি অসাধারণ না? বসো, দেখো। ঠিক আছে? প্রশংসা করতে বলেছে, কিন্তু সে কিন্তু আর প্রশংসা করেনি। হ্যাঁ, সে কিন্তু চুপ থাক, কথা বলে কি হবে? ড্রামাটিক মনোলগ আর হবে না, কিন্তু কথা বলছে আছে গেল। I said, Fra Pandolov by design, for never read strangers like you, that pictured contriance, the depth and passion of its earnest glance, but to myself thy turns, since none puts by the curtain I have drawn for you but. বলছে, এবার ডিউক বলছেন যে দেখো, যে চিত্র তোমায় আমি তুলে ধরছি, এই চিত্র চোখে চোখ রেখে দেখার ক্ষমতা আমি ছাড়ার কারণে। অর্থাৎ এই কথার অর্থ কি, যে স্ত্রী আমার আজকে কি জীবিত নেই, জীবিত না থাকার পরও তার চিত্রের প্রতি অধিকারটা কার? শুধু আমার। এবং তোমার মতো এরকম অনেক দর্শনার্থী আসে, কিন্তু তাদের সৌভাগ্য হয় না তারা সে চিত্রের দিকে চোখ তুলে তাকাবে, কারণ এই চিত্রের যে পর্দা উন্মোচন বা কার্টেনটা সরানোর একমাত্র ক্ষমতা কার আছে? আমার আছে। কার? রাজা নিজে বলছে, তাই না? আমার বউয়ের ছবিটা যে ভেল বা চাদর বা পর্দাটা দিয়ে ঢাকা থাকে, ওড়নাটা দিয়ে ঢাকে, সেটাকে রিমুভ করার ক্ষমতা কে একমাত্র রাখে? একমাত্র আই হোল্ড দ্য পাওয়ার টু রিমুভ দ্য কার্টেন ওভার মাই লেট ওয়াইফস পিকচার। তাই তো? সেখানে সরানোর ক্ষমতা আমার আছে, সে ক্ষমতার জোরে দেখো আমি এটা সরিয়ে দেখাচ্ছি। এর আগে কিন্তু, তোমার আগে কিন্তু এরকম করে দেখার ক্ষমতা কারুর হয়নি। আচ্ছা, বলছে, দ্য ডিউক নেমস দ্য আর্টিস্ট ইন্টেনশনালি, ইচ্ছা করে ডিউক চিত্রশিল্পীর নামটা এখানে উল্লেখ করেন, চিত্রশিল্পীর নামটা উল্লেখ করেন। শোয়িং প্রাইড, এটার পেছনে কারণটা কি? তিনি দেখাচ্ছেন তিনি গর্বিত, ইন হ্যাভিং কমিশন সাচ এ রিনাউন্ড ফিগার, যে আমি এত বড় শিল্পীকে দিয়ে ছবিটা আঁকিয়েছি, সেটা বলার জন্যই তিনি কি করেছেন? ইচ্ছা করে শিল্পীর নামটা বলেছেন না। ফ্রা প্যান্ডলভ ইজ নট অ্যান অর্ডিনারি পেইন্টার। ঠিক আছে? একজন রিনাউন্ড পেইন্টার, একজন খুব স্বনামধন্য একজন চিত্রকার শিল্পী। বুঝতে পারো তো? তাকে আমি হায়ার করেছি। তাহলে বোঝো আমার কতটা, কমিশন মানে যুক্ত করা, তাহলে বোঝো কতটা ক্ষমতা, কতটা
স্ট্রেংথ, কতটা পাওয়ার, কতটা দম আমার মধ্যে আছে। কে বলছে? ডিউক বলছে, তাই না? যে তা এরকম একটা শিল্পীকে হায়ার করেছি যার শিল্পকর্ম তুমি দেখতে পাচ্ছ, তুমি নিজেকে সাধুবাদ দাও, ধন্যবাদ দাও যে তোমার ভাগ্যে ছিল বলে তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর এই দেখার অধিকার তোমার মতো আরও অনেক আগন্তুক আছে, কারোরই ভাগ্যে হয়নি। আমি শুধু তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, এই পর্দা সরানোর অধিকার শুধু আমাদের দেবো। লাইনগুলো এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখো। হি পয়েন্টস আউট দ্যাট পিপল অফেন কমেন্ট অন দ্য ডাচেস এক্সপ্রেসিভ ফেস ইন দ্য পোর্ট্রেট, পার্টিকুলারলি হার ডেপথ অ্যান্ড প্যাশন। বলছে এই ছবি দেখে মানুষ কি ভাববে সেটাও বলে দিচ্ছে। কে? রাজা। একটা ছবি দেখে কেমন লাগবে সেটা তোমার কাছে না জানতে চাইলে তুমি বলতে পারবে? আমি যদি ছবিটা দেখালাম, একটা ছবি দেখাচ্ছি, দেখিয়ে আমি যদি তোমার কাছে জানতে না যে কী রে ছবিটা কেমন লাগলো, তুমি যতক্ষণ না উত্তর দেবে, আমি যদি এক্সপেক্ট করে থাকি যে তোমার খুব ভালো লেগেছে, আদৌ তোমার ভালো নাও লাগতে পারে, তাই না? দেখো, সেই অধিকারটুকু দেয়নি। তিনি বলে দিয়েছে যে মানুষের ভালো লাগে, মানুষের ভালো লাগে, কিন্তু জোর করে যে কার ভালো লেগেছে কি না সেই প্রশ্নটা তিনি কারোর কাছে করবে না। তিনি সব কিছুতে কী করেন? নিজের কমিটমেন্টটা আগে রাখেন, কাউকে ভাবার বলার সুযোগ তিনি দেবেন না। এটা তার মানে কি? তার ক্ষমতার একটা কি বহিঃপ্রকাশ। হ্যাঁ, যে যে তিনি যে একজন সৃষ্টিকর্তা, তিনি একজন বড় ক্ষমতাবান রাজা, তার কোনো কর্মেই যে কোনো রকম কলঙ্ক বা কোনো রকম ত্রুটি থাকবে না, সেটাই তিনি এখানে প্রকাশ করে বলছে। দেখো, হি পয়েন্টস আউট দ্যাট পিপল অফেন কমেন্ট অন দ্য ডাচেস এক্সপ্রেসিভ ফেস ইন দ্য পোর্ট্রেট, পার্টিকুলারলি হার ডেপথ অ্যান্ড প্যাশন। যে মাঝে মধ্যে মানুষ যখন এই চিত্র দেখে, সে চিত্র দেখে তার স্ত্রীর যে সৌন্দর্য বা তার যে সৌন্দর্যের গভীরতা, তা দেখে তারা মুগ্ধ হয়ে যায়। তা দেখে তারা কী হয়ে যায়? মুগ্ধ হয়ে যায়। তারা যেন কোনো কথাই বলতে পারে না। অনলি দ্য ডিউক ক্যান আনভেল দ্য পোর্ট্রেট। আর এই ছবি একমাত্র পর্দা মোচন করার ক্ষমতা কার রয়েছে? তার স্বামী অর্থাৎ ডিউকেরই রয়েছে। সিম্বলাইজিং হিজ কন্ট্রোল ওভার হার ইমেজ ইভেন ইন ডেথ। যেটা বুঝিয়ে দিচ্ছে তোমাকে যে মৃত্যুর পরও তার জীবনের অধিকারটা কার রয়ে গেছে? তার স্বামী বা তার ডিউকেরই রয়ে গেছে। হ্যাঁ, যে জীবদ্দশায় তার জীবনের সমস্ত ডিসিশন নেওয়ার অধিকার কার ছিল? ডিউকের ছিল। হ্যাঁ, বাই দ্য রাইট অর বাই দ্য পাওয়ার, ডিউক ক্যান সিলেক্ট অর চুজ এনিথিং ফর হিজ ডাচেস আফটার হার ডেথ। আফটার হার ডেথ, লাইক দ্য প্রিভিয়াস লাইফ, আগের যে জীবনটা ছিল সেটা কি তখন জীবিত ছিল। আফটার হিজ লাইফ অর্থাৎ মৃত্যুর পর বা জীবনের পর যে এখন সময়টা, এখনও মরেও শান্তি নেই। সেই জীবনের সমস্ত অধিকারটা কার? ডিউকের। ডিউক তাকে যেমন করে ব্যাখ্যা করবে তেমনটাই তাকে চুপচাপ দাঁড়িয়ে শুনতে হবে। এখানে মরে যাওয়ার অর্থ মানে যে লোকটা নেই না, এখানে মরে যাওয়ার অর্থ হচ্ছে যে ক্ষমতা বা শক্তি চাইলে পরে একটা জ্যান্ত মানুষকে কী করতে পারে? মৃত বা কি বধির বা বোবা বানিয়ে রাখতে পারে, তাই তো? অনেকে বলে না যে বর্তমানে যা দেশের পরিস্থিতি, তাতে সত্যি কথা বলার ক্ষমতা কারণ নেই। অন্যায় দেখেও কেউ কিছু বলতে পারছে না, সবটাই যেন চুপ করে। বড় এমন যেগুলো স্বৈরতান্ত্রিক দেশ আছে, যেখানে মনে করো যে এখনও একত্ব খাটে, সেখানে সাধারণ জনগণদের বলার কিছু জায়গা থাকে না। তারা অন্যায় দেখেও, তারা শাসকের অন্যায় দেখেও তাদের চুপ থাকতে হয়। কিসের ভয়ে? প্রাণের ভয়। শাসকের কিসের ভয়ে? প্রাণের ভয়। যে নিজস্ব প্রাণের ভয়ে আমাদের চুপ থাকতে হবে। ঠিক তেমন করেই যেন এই শাসক এতটাই উদ্ধত যে সমস্ত দেশবাসী তো পড়ে, এখানে যে লোকটা চুপ করে বসে আছে সে কে? আসলে সমস্ত তো আমাদের মতন প্রত্যেকেই, যারা আমরা এই কবিতাটা শুনছি, তারা যারা একটাও কথা বলতে পারছি না। একবারও বলছে তোমার কেমন লাগছে বলে নেই, কিন্তু খালি উনিই বলছে আর তোমাকে শুনতে হবে, কথা বলতে পারবে না। And seemed as they would ask me if thou dost, how such a glance came there, so not the first are you to turn and ask thus, sir, it was not her husband presence only called that spot of joy into the duchess cheek. বলেছে, the duke imagines others wondering about the judge's joyful expression. কবি বলেছেন, শাসকের মুখ দিয়ে বলিয়েছেন যে শাসক এ কথা বলছে, রাজা বলছে যে তিনি কল্পনা করছেন, ইমাজিনস, যে আদার্স ওয়ান্ডারিং অ্যাবাউট দ্য ডাচেস জয়ফুল এক্সপ্রেশন, যে
রানী কেন এই ছবিতে এত সুন্দর মুখশ্রী নিয়ে একটা হাসির মেজাজে ছবিটা তার রয়েছে, তার এক্সপ্রেশনটা কেন, তো এমনটা ভাবনা বা এমনটা চিন্তা প্রত্যেকটা দর্শকের মনেই আসবে যে ছবিটাতে তিনি এত খুশি কেন, ছবিটাতে তিনি খুশি কেন, এত উৎফুল্ল কেন, তার চেহারার জৌলুসটা মনে হচ্ছে তিনি খুব খুশি। কেন এরকম খুশি মনে হচ্ছে? হি insists that her happiness was not exclusive to him, implying his jealousy and possessiveness. বলছে যে আমার স্ত্রীর এই খুশিটা যে দেখছো, এই খুশিটা শুধু আমার জন্য না, বাকি সবার জন্যই এরকম ছিল। হ্যাঁ, বাকি সবার জন্যই এরকম ছিল। যাকে তাকে দেখে সে হাসতো, যার তার কথায় সে প্রসন্ন হয়ে যেত, ইমপ্রেস হয়ে যেত। যেমন করে কে হতো? ডেসডিমোনা, ঠিক আছে তো, সবার সাথে বন্ধুপরায়ণভাবে মিশত, একটা খোলা ফ্রি মাইন্ডেড একটা মেয়ে। ঠিক তেমন করেই আমাদের লাস্ট আছে, সো খুব মানে ফ্রি মাইন্ডেড, কনজেস্টেড মাইন্ড না, ফ্রি মাইন্ডেড, ন্যারো মাইন্ডেড না, একদম ওপেন মাইন্ডেড একটা পার্সন সে ছিল। সবার সাথে সে ইন্টারাক্ট করতে, সবার সাথে খুলে মিলে কথা বলতে সে ভালোবাসত, যেটা রাজা বলেছে যেটা আমার মোটেও পছন্দ ছিল না, তাই না? তাহলে আমার স্ত্রীর এই মিষ্টি স্বভাব, তার এই উৎফুল্ল মেজাজ, তার এই সবার সাথে ঘুলে মিলে যাওয়া, আমাকে সবার থেকে আলাদা করে না দেখা, একই ছাদের নিচে আমাকে বাকিদের সাথে তুলনা করা, সেটা কিন্তু আমার কাছে বড়ই জেলাসি ছিল। কী ছিল? জেলাসি। এবং যেটা আমি মোটেই কী করতে পারতাম না, পজিটিভনেস, এটা আমার মধ্যে ছিল, যেটা আমি সহ্য করতে পারতাম না, এটা পজেস করতে পারতাম না, যে কোনো মতে মেনে নিতে পারতাম যে সে আমার সাথে বাকি পাঁচজনকে একই রকম চোখে দেখছে। Perhaps Fra Pandolf chanced to say her mental lapse over my lady's wrist too much, or paint must never hope to reproduce the faint half flush that dies along her throat. The Duke assumes the Duchess' joy was stirred by innocent remarks like compliments from Fra Pandolf. বলছে আমার স্ত্রীর যে সৌন্দর্য, এই সৌন্দর্যের কথা হয়তো যখন এই চিত্রশিল্পী এই ছবিটা এঁকেছেন তার মনেও এসেছে। কারণ ছবিটা এত সুন্দর হওয়ার কারণটা কি? তার কারণ একটা অংশ যে আমার স্ত্রী, সে যে সুন্দর ছিল, সুন্দরী ছিল, সেটাও তো একটা কারণ। আজকে যখন তুমি কোনো একটা চিত্রের প্রতিকৃতি রচনা করবে বা তৈরি করবে, সেই জিনিসটা যেমন দেখতে তেমনটা যদি তুমি ফুটিয়ে তুলতে পারো, তার মানে কি বলতো, সেই সৌন্দর্যের কিন্তু কি আবার পুনর্জন্ম হলো কিন্তু, তাই না? একটা নতুন চিত্রকল্পে, শিল্পকল্পে তার বিকাশ। যেমন এখানে আমরা একটা ফ্লাওয়ার ভাস দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ফ্লাওয়ার ভাসটা আমরা দেখতে পাচ্ছি, ফর এক্সাম্পল এটা আমি তোমাদের দেখাচ্ছি, এই ফ্লাওয়ার ভাসটা আমরা দেখতে পাচ্ছি। তো দেখো এখানে প্রত্যেকটা ফুল কিন্তু রিয়েলিস্টিক, বাট ইচ ফ্লাওয়ার ইজ লাইফলেস। প্রত্যেকটা ফুলই কিন্তু প্রাণহীন। এখানে কিন্তু না কোনো ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ, না কোনো অক্সিজেন প্রস্তুতকরণ, না কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, কিচ্ছুটি নেই কিন্তু। এমন দ্য লাইফ গিভিং পার্ট, ইট মিনস দ্য রুট, যেটা কিন্তু গঠিত থাকে মাটির মধ্যে, সেই মাটি কিন্তু তাকে নিউট্রিশনস প্রোটিনগুলো বা যেগুলো দেয়, জলে দ্রবীভূত, মাটিতে দ্রবীভূত সকল রকমের যে পদার্থগুলো প্রকৃতি একটা গাছকে বড় হওয়ার জন্য দেয়, তার রং ধরার জন্য দেয়, তা কিন্তু এখানে ভিত্তিহীন। কারণ এটা কি? এটা হাতে আঁকা, এটা হাতে তৈরি। এটা কি লাইফলেস্টিক? হ্যাঁ লাইফলেস্টিক, বাট লাইফলেস। বুঝতে পারলে তো? এই ফুলের কি গন্ধ আছে? না। এই ফুল কি তার মনের ভাব প্রকাশ করতে পারবে? না। এই ফুল কি আসল ফুলের জায়গা নিতে পারবে? না। কতক্ষণ? যতক্ষণ সে দূরে থাকছে। কাছে যতক্ষণ সে দূরে থাকছে ততক্ষণই এটা তোমার কাছে ফুল, হাতে নিলে কিন্তু ফুলের মতো, ফুলের মতো। এটা কিন্তু একটা জাস্ট প্রতিমূর্তি, এটা কিন্তু একটা কি? প্রতিমূর্তি। তাহলে এইবার এখানে যেটা বলা হয়েছে যে এই ছবিটা, যে ছবিতে তুমি যাকে দেখতে পাচ্ছ, তার সৌন্দর্য হয়তো যে চিত্রশিল্পী ছিল তাকেও প্রভাবিত করেছে, তিনিও হয়তো আমার স্ত্রীর প্রশংসা করেছেন, করেই ছবিটা এঁকেছেন। তার মানে কি? আমার স্ত্রী অন্যের প্রশংসা পাচ্ছে, কেন হবে? ঠিক আছে? কেন তাকে অন্যের চোখ দিয়ে দেখা হবে? কেন তাকে অন্যে প্রশংসা করবে? হ্যাঁ, করুক, জীবদ্দশায় আর করতে দিব না।
জীবদ্দশায় আর করতে দেব না। প্রশংসা যদি হয়েই থাকে তবে সেই প্রশংসা শুধু আমি করব। আমি চাইলেই এই পর্দা উঠবে, আমি চাইলে আমার স্ত্রীকে যতক্ষণ খুশি আমি দেখব, আর কারোর দেখার অধিকার নেই। সে কাউকে দেখে যে হাসবে, সেই হাসি আমি হাসতে দেব না। বুঝতে পারো তো? খুব খুব কিন্তু টাইরেনিক থট, কিন্তু খুব মানে খুব শয়তানি একটা মেজাজ, শয়তানি মন, যে মনে করো যে দেখতে দেবো না। এরকম কিন্তু বেশ কিছু হলিউড মুভিও আছে যেখানে মনে করো সে তার স্ত্রীকে বাইরের লোকের সাথে কথাবার্তা বলতে দেখে তার স্ত্রীকে সে একটা ঘরের মধ্যে, হ্যাঁ, হাফ প্যারালাইসিস করে রাখছে, হয়তো ইঞ্জেকশন দিয়ে ফেলে রাখছে। সেই শুধু প্রতিদিন তাকে সাজিয়ে দেয়, খাইয়ে দেয়, একটা জলজন্ত মূর্তি মতো, তাকে ভালোবাসে, তার সামনে গান করে, তাকে বাইরে যেতে দেয় না। এরকম কিন্তু কিছু ভিলেন আছে, কিন্তু এগুলোকে বলা হয় সাইকো। হ্যাঁ, তাই এরকম সাইকোপ্যাথেটিক রাজা, কিন্তু তার মাথায় কিন্তু এই ধরনের ভাবনা চলে যে ভালোবাসা শুধু আমার, মানে এই রকম ভালোবাসা, যে ভালোবাসাটা ওনারশিপ চায়, অর্থাৎ মালিকানা চায়। সে শুধু আমার, কেউ দেখবে না, কেউ জানবে না, কারুর দেখার অধিকার নেই। দেখবে তো, আর এমন জায়গায় করব যে আর কেউই দেখবে না, শুধু আমিই দেখব, কারণ সে থাকবেই না। আমি তাকে বাঁচিয়ে রাখবো ছবিতে, সে ছবির মধ্যে বেঁচেছে, কারণ রাজার কাছে এই ছবিটাই হচ্ছে তার, সে জ্যান্ত স্ত্রীও যা, এই ছবিটাও তার কাছে তাই, তাই না? সে এমন জায়গায় নিয়ে গেছে তার স্ত্রীকে, এবং যে শিল্পী, চিত্রশিল্পী সে এঁকেছে, তার আঁকাটাকে প্রশংসা করেছেন, এবং তিনি কিন্তু আবার ক্ষুব্ধ যে তিনি কেন তার স্ত্রীর ছবি আঁকার সময় তার স্ত্রীর কেন প্রশংসা করেছেন, সে প্রশংসাও কিন্তু তিনি শুনতে চান না, কারণ সেই প্রশংসা কে করবেন? তিনি করবেন। হ্যাঁ, আর কারুর করার ক্ষমতা নেই। মারাত্মক ব্যাপার কিন্তু। দিস ইমেজ interactions reflect his প্যারানোয়া অ্যান্ড ইনসিকিউরিটি। অর্থাৎ এই যে হারিয়ে ফেলা, ইনসিকিউরিটি মানে কি? কোনো কিছু তুমি দেখো, তুমি মনে করো তুমি একটা পজিশন হোল্ড করছো, হয়তো তুমি ক্লাসে একটা বেশ সুন্দর একটা জায়গা নিয়ে একটা ভালো ছাত্রছাত্রী হিসেবে আছো বেশ কিছুদিন ধরে। এবার দেখা গেল তোমার ক্লাসে তোমার একজন কন্টেস্টেন্ট বা প্রতিপক্ষ তৈরি হয়ে গেছে। ইদানিং তার ক্লাসে অ্যাক্টিভিটিটা তোমার যে অর্জিত এতদিনের যে পজিশন বিফোর দ্য টিচার্স অর স্কুল, হ্যাঁ, ইট ইজ ডিক্রিজিং ডে বাই ডে, দিনে দিনে কমছে। বা কারণ তার প্রতিভা, তোমার প্রতিপক্ষের প্রতিভা, তার বিদ্যা, তার উত্তর দেওয়ার ক্ষমতা ক্রমে ক্রমে তোমার যে অভিনবত্ব ছিল সেটাকে কী করছে? হ্রাস করছে। মোটেও হ্রাস করছে না, বাট হ্রাস করছে যদি তুমি এটা ভাবো যে সে আমাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে, সে আমাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। এরকম মানসিকতা যদি থাকে, তাহলে তোমার জীবনের প্রত্যেকটা মানুষকে তোমার একটা করে প্রতিদ্বন্দ্বী বা শত্রু বলে মনে হবে। এখানে তাই যে তার স্ত্রীকে নিয়ে তার যেমন গর্ব, তেমন ইনসিকিউরিটিও রয়েছে, যে আমার স্ত্রীকে আবার কারুর ভালো লেগে যাবে না তো, তাকে তাকে কেউ প্রশংসা করবে না তো, এই প্রশংসা শুধু আমার, আমি কেন করতে দেবো এই প্রশংসা? হ্যাঁ, হয়তো প্রশংসা করার পর সে হাসবে, হাসার পর যে প্রশংসা করেছে সে খুশি হবে। কেন খুশি হবে? কেন আমার স্ত্রী হাসবে? কেন তার প্রশংসা গ্রহণ করবে? সে শুধু আমার, এই প্রশংসা শুধু আমার, আমি কাউকে করতে দেবো না। বুঝতে পারলো তো? এই যে নিজের মধ্যে একটা হীনমন্যতা, এই হীনমন্যতাও কিন্তু কবিতার মধ্যে ফুটে উঠেছে। বুঝতে পারলো তো? যেটা তিনি সবসময় ফিল করেন, সবসময় অনুভব করেন। কবিতাটা কিন্তু খুব সাইকোলজিক্যাল, মানে মনস্তাত্ত্বিক। কবিতার লাইনের মধ্যে যা আছে তার থেকে থট কিন্তু অনেক বেশি। Such stuff was courtesy, she thought, and cause enough for calling up that spot of joy. The Duke criticizes the Duchess for finding joy in simple acts of courtesy, implying she was too easily pleased, যেটা বলেছিলাম। রাজার বড় আফসোস যে আমার স্ত্রী যাত্রার প্রশংসায় হ্যাঁ 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 করতে থাকে। অর্থাৎ কেউ যদি আমার স্ত্রীর প্রশংসা করে, সে প্রশংসা সে যে গুরুগম্ভীরভাবে গ্রহণ করবে তা নয়, তার ঠোঁট ভেঙে একটা প্রাণখোলা হাসি, যাকে আমরা ক্যাপ্রিশিয়াস স্মাইলিং বলি, খেয়ালি হাসি বেরিয়ে আসে, যেটা আমার কাছে বড় অসম্মানের। যাত্রার প্রশংসায় হেসে ওঠা একজন রাজার স্ত্রী শোভা পায় না, তাই তো? তার মানে দেখো, একটা মানুষের পদের উপর ভিত্তি করে আরেকজনের জীবন নিয়ে যে চলবে, সেটা কিন্তু মোটেই কাঙ্ক্ষিত নয়। আজকে ধরে নাও তোমরা একজন বিশিষ্ট রাজনীতিবিদের কন্যা, কারণ তোমরা এখানে সব মেয়েরাই রয়েছো। একজন বিশিষ্ট রাজনীতিবিদের তোমরা বা পলিটিশিয়ানের তোমরা একজন মেয়ে। এবার তোমার পিতা যদি তোমার ওঠা বসা, চলাফেরা, ফ্রেন্ড,
কথাবার্তা প্রত্যেকটাতেই তার রাজনীতিক পদমর্যাদাকে স্থায়িত্ব দেয়। তুমি এটা বলতে পারবে না, তুমি যাত্রার সাথে কথা বলতে পারবে না, তুমি হাসতে পারবে না, ওদের সাথে মিশবে না। তারা দেখবে যে তোমার জীবনটা তোমার হয়েও কিন্তু একটা পদ বা একটা শক্তির কাছে কিন্তু কি শৃঙ্খলময়, মানে তুমি পরাধীন, তুমি পরাধীন। মানুষ হিসেবে যে তোমার ভাবনা, তোমার চিন্তা, তোমার মনের খুশি বা হাসার অধিকারটুকু আছে, সেটাও কিন্তু একটা পদ বা ক্ষমতার দ্বারা কী হয়েছে, খর্ব করা হয়েছে। কী করা হয়েছে? খর্ব করা হয়েছে, বা তোমাকে একটা শক্তির নিচে ক্রমে ক্রমে কী করা হচ্ছে, চেপে ধরা হচ্ছে। কী করা হচ্ছে? চেপে ধরা হচ্ছে। তো সেটাই রাজা চাইছেন যে কেন সে অন্য যে কোনো কারোর প্রশংসায় তার গালে টোল পড়বে, সে কেন হাসবে, হ্যাঁ, কেন সে উৎফুল্ল হয়ে উঠবে, কেন সে প্রশংসায় মুখরিত হয়ে উঠবে, যখন কেউ প্রশংসা করবে সে তার প্রশংসায় যে সন্তুষ্ট হয়েছে, কেন সে প্রাণখোলা হাসি দিয়ে বোঝাবে, এটা আমার মোটেই পছন্দ নয়। হি রিসেন্টস হার ইনঅ্যাবিলিটি টু রিজার্ভ হার হ্যাপিনেস সোললি ফ্রম হিম। তাই কি করছে, যে তাই তার এই যে সকলের প্রতি যে খুশি হওয়ার যে ব্যাপারটা, সেটাকে সে তার থেকে ছিনিয়ে নিয়েছে, তার থেকে ছিনিয়েছে। কী করেছে? তার প্রাণ হরণ করে। কী হরণ করে? প্রাণ হরণ করে। কারণ তুমি হাসবে, তুমি গাইবে, তুমি গান করবে, তুমি কবিতা লিখবে, তুমি কথা বলবে, এইগুলো আমার পছন্দ না। তো এগুলো বন্ধ করতে গেলে কী করতে হবে? হয় তোমাকে মারতে হবে, নইলে সবার থেকে তোমাকে একটা আলাদা জায়গায় আটকে রাখতে হবে। তবু তো সম্ভব না, কারণ তখনও যে তুমি কথাগুলো বলবে আমার বিপক্ষেই বলবে, তাই না? আর আমি যে তোমার মুখ থেকে কোনো বিপক্ষ কথা শুনতে চাই না, তাই তোমাকে মরতে হবে, তোমাকে মরতে হবে। কারণ মরার পর তুমি আর কোনো প্রতিউত্তর করবে না। তুমি হাসলেও সে হাসি শুধু আমিই দেখতে পাবো, কারণ তারপরে পর্দা থাকবে, ছড়ালে হাসিটা আমি দেখতে পারবো, আর কেউ তোমার প্রশংসা করতে পারবে না, কারণ তুমি এখন চিত্র। আর করলেও সে চিত্রের প্রশংসা করবে যে রাজা কি সুন্দর চিত্র তুমি আঁকিয়েছো, কাকে দিয়ে আঁকিয়েছো, চিত্রের প্রশংসা, তোমার প্রশংসা নয়। কিন্তু কার প্রশংসা? চিত্রের, কারণ তুমি শুধু আমার। She had a heart, how shall I say, to soon made gold. জানো আমার স্ত্রীর হৃদয়টা কীরকম হৃদয় ছিল? সোনার টুকরো হৃদয় ছিল। কেমন ছিল? সোনার টুকরো হৃদয় ছিল। Too easily impressed, she liked whatever. খুব সহজেই সেটা গলে যেত। সহজে কী যেত? গলে যেত। She liked whatever, যা কিছু তার পছন্দ, তার লাগতো, সেটা দেখে সে কী হয়ে যেত? গলে যেত। একজন রাজার স্ত্রীর সব কিছু দেখে গলে যাওয়া বা প্রসন্ন হয়ে যাওয়া মোটেই আমার পছন্দ নয়, মোটেই আমার ভালো লাগার নয়। She looked on and her looks went everywhere. সে এইদিকে ওইদিকে দেখতো, যেইটার দিকে ভালো লাগতো সেটার দিকে তাকিয়ে থাকতো। কেন? তাকিয়ে থাকা চলবে না, তাকিয়ে থাকা চলবে না। তুমি চাইলেই যেদিক সেদিক তাকাতে পারবে না, আমার কাছে শুনে তোমাকে তাকাতে হবে। বুঝতে পারলে তো? এরকম একটা ব্যাপার। Sir, it was all one, my favor at her breast, the drooping of the daylight in the west, the bough of the cherries some of officious fool broke in the orchard for her, the white moon. বলছে, the duke accuses the duchess of being overly cheerful and impersonable, মানে কোনো পার্সোনালিটি নেই, যাকে তাকে দেখে হেসে দিচ্ছে, যে যাকে তাকে কথায় প্রসন্ন হয়ে যাচ্ছে, সে যে আমার স্ত্রী, সেই অহংকার, সেই অ্যারোগেন্স তার মধ্যে নেই। কেন হবে? তাই না? তাকে বুঝতে হবে, তাকে হাসতে গেলেও আমার কথা ভেবে হাসতে হবে যে আমি কার স্ত্রী, হ্যাঁ, কার আমি বিবাহিত, সেই কথাটা মাথায় রাখতে হবে। তার মধ্যে কিচ্ছু নেই। Her complains that she valued his gift a favor no more than everyday pleasures. যদি কোনো পুরস্কার দিই আমি তাকে, যদি কোনো পুরস্কার বা গিফট নিয়ে গেছে হাতে, সেই গিফটকে বাকি 5টা দিনের যে সাধারণ যে আনন্দগুলো সে সেটার মতনই দেখে, আলাদা কোনো ভাবনা নেই। একদম দেখো ইয়াগো যেভাবে বর্ণনা করেছিল ডেসডিমোনাকে, কার কাছে? ওথেলোর কাছে, ঠিক তাই। তোমার বিষয়গুলো পাত্তাই দেয় না, তুমি যখনই যাবে দেখবে ও খালি ক্যাসিও ক্যাসিও ক্যাসিওর কথা বলে, তোমার কথা কোনো ভাবনাই নেই, তোমাদের বৈবাহিক জীবন সম্বন্ধে তোমাদের কোনো কথাই নেই, শুধুমাত্র অন্য লোককে নিয়ে কথা, সব সময় অন্য লোককে নিয়ে কথা, তাই না? বলো না ওথেলো, তাই না? ওথেলো তখন চিন্তায় পড়লো, হ্যাঁ তো তাই, ঠিক আছে। ঠিক সিমিলারলি এখানে একটা ইন্টারনাল ইয়াগো কার মধ্যে বাস করে? ডিউকের মধ্যে বাস করে। সেটা কি? তার ক্ষমতার ঘ্যাম, ঠিক আছে, তার শক্তির দম্ভ,
তাকে সবসময় একটা মানুষ হিসাবে না, তার পথটা দিয়ে তাকে বিচার করতে শেখায়। কী দিয়ে বিচার করতে শেখায়? পথ বা পজিশন দিয়ে। তাই বলছে যদি কোনো উপহার নিয়ে যায়, সেই উপহারও তার কাছে বাকি 5টা সাধারণ দিনের জিনিসের মতো, লাইক সানসেট অর সিম্পল গেস্টার্স ফ্রম আদার্স। সূর্য যেমন অস্ত যায়, প্রতিদিনের ব্যাপারে এবার নতুন কি অন্যজন যদি কেউ কিছু এসে বলে, যেমন আমার পুরস্কারটাকে, আমার উপহারটাকে সে ভেবে দেখে, এর মধ্যে যে আমার কতটা ভালোবাসা আছে সে বোঝেই না, তাকে সে তার কথা দিয়ে ব্যাখ্যাই করতে পারে না। তার মানে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিসের মতো? ব্যাপারটা আমি বলি, যেমন ইয়াগো মনে করতো যে তার স্ত্রী অ্যালিনা, তাই না, কি করতো? ওথেলোকে দেখে বেশি হাসতো, তাকে দেখে বেশি হাসতো না। ছিল না যে ওথেলোকে দেখলেই খুব হাসে, ওথেলো গোপনে গোপনে কি করছে, তার স্ত্রীকে হয়তো তোমার হচ্ছে মানে ভালোবাসা দিয়ে বা তোমার হচ্ছে পরক্রিয়া দিয়ে বেঁধে ফেলেছে, এমন একটা ব্যাপার কার মনে ছিল? ইয়াগো। যার জন্য সে কিন্তু কি ওথেলোর প্রতি আরও বেশি ঈর্ষাপরায়ণ হয়ে উঠেছিল। তো সেখানে আমাদের ডিউকও বলছেন যে আমি যাই করি না কেন ওর কাছে যেন সাধারণ, ওর কাছে যেন সাধারণ, বাকি 5টা দিনের মতো সূর্য যেমন ওঠে অস্ত যায়, ওর কাছে তেমনটাই। সে যা আলাদা করে কিছু বলবে, আমাকে একটু প্রসন্ন করবে, তেমন কোনো কথাই নেই। অর্থাৎ যাই বলে কিন্তু তার বলা কোনো কথাই তার মনোপ্রুত হয় না, কারণ সে মনে করে যে বাকি 5জনকে সে যেমন অ্যাটেনশন দেয়, ডিউককেও তেমন অ্যাটেনশন দেয়। এটা কি বলতো? মেন্টাল ইস্যু। কিন্তু কি ইস্যু? মেন্টাল ইস্যু। কিন্তু সেই ইস্যুটা আমরা দেখতে পাচ্ছি। দিস হিন্টস অ্যাট দ্য গ্রোয়িং ফ্রাস্ট্রেশন অ্যান্ড পজিটিভনেস। দেখো এটা কি বলছে, তোমার মধ্যে কি করবে? হীনমন্যতা তৈরি করবে। কি তৈরি করবে? হীনমন্যতা তৈরি করবে, যে না ওর প্রতি অ্যাটেনশনটা বেশি, ওকে বেশি কেয়ারিং বা প্যাম্পারিং করছে, বাট আমাকে করছে না কেন? হ্যাঁ, কেন আমাকে করছে না? আমি তোর জন্য এত করছি, ওর জন্য যা হাসে আমার জন্য তাই হাসে, কেন হবে তা? এমন মারাত্মক ব্যাপার কিন্তু, এরকম লোকের পাল্লায় বললে কিন্তু জীবন শেষ। আচ্ছা, he wrote with round the terrace all, and each would draw from her like the approving speech or blush at least. The Duke despises her equal appreciation for all the experiences, feeling that his status as her husband deserves special attention. বলছে যে আমার রানী যখন ব্যালকনি দিয়ে হাঁটবে বা বারান্দা দিয়ে হাঁটবে, তার সামনে বিশ্বের যে কোনো সৌন্দর্য বা যে কোনো জিনিস চলে আসুক, সে সেটার দিকে না তাকে শুধু আমার দিকে তাকিয়ে থাকে, অন্য কিছুর দিকে তাকানোর তার অধিকার নেই। বিকজ আই এম দ্য বেস্ট ওয়ান ইন হার লাইফ। কারণ তার জীবনের সব থেকে ভালোটা কে? একমাত্র আমি, আর কেউই হতে পারে না। কেউই তার অ্যাটেনশন ব্রেক করতে পারে না, শুধু আমি ছাড়া। তাহলে সেই অ্যাটেনশন আমি তার মধ্যে পাচ্ছি না, আমি তার মধ্যে অ্যাটেনশনটা পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, মরে যাওয়ার পর যখন ছবি করেছি তখন কিন্তু পাচ্ছি, কারণ এখন পর্দা খুলে শুধু আমি, আর শুধু আমাকেই দেখে, অন্য কিছু দিয়ে তার প্রাণ চঞ্চল হয় না। সে হাসছে আমাকে দেখেই, কারণ তুমি ছবির দিকে যেদিক থেকেই তাকাও দেখবে ছবিটা তোমার দিকে তাকিয়ে। যে রাস্তায় যে ব্যানারগুলো থাকে বড় বড়, যেখানে ফিল্ম আর্টিস্টদের বা মডেলদের ছবিগুলো থাকে, তুমি যত কোণের থেকেই তাকাও না কেন দেখবা তোমার দিকে তাকিয়ে দেখছো, ঠিক আছে? দিস কাইন্ড অফ লুক, দিস কাইন্ড অফ অ্যাটেনশন দ্য কিং ওয়ান্টস বা ওয়ান্টেড এভরি টাইম ওয়েন হিজ ওয়াইফ ওয়াজ লিভিং। এটাই চেয়েছিল যে আমি যেদিক থেকে তাকাই যেন তোমার দৃষ্টি আমার দিকেই থাকে, কখনো আশেপাশের কোনো কিছু দ্বারা যেন তোমার দৃষ্টি আমার থেকে ভ্রষ্ট না হয়ে যায়। হ্যাঁ, যেটা আমার মোটেও পছন্দ। জীবদ্দশায় কিন্তু তিনি এটা পাননি, কারণ পাওয়া সম্ভব না। ঠিক আছে, এখন তুমি তোমার মনে করো যে তুমি তোমার একজন স্পেশাল পার্সনের দিকে সারাদিন তাকিয়ে দেখবে, ওর পাশ দিয়ে যে আসছে যাচ্ছে তুমি তার দিকে তাকাও না, ওই দিকে তাকিয়েছো। বাস চলে যাচ্ছে তোমাকে মেরে দিচ্ছে, তাও ওই দিকে তাকিয়ে আছো, তাই তো? এগুলো মুভি সিন, এগুলো তো মুভি ছাড়া সম্ভব না, যদিও মুভিতে এগুলো খুব অল্প সময়ের জন্য দেখানো হয়। তো যাই হোক, সেই ব্যাপারটা কিন্তু আলাদা। তো এইখানে বাস্তবিক জীবনে কি কেউ কারোর দিকে এরকম করে দিনে রাতে 24 ঘন্টায় কি তাকিয়ে থাকা সম্ভব? ইম্পসিবল, সেটা সম্ভব নয়। তো কিন্তু সেই অ্যাটেনশনটাই ডিজার্ভ করেন কে? আমাদের ডিউক। সেটাই ডিজার্ভ করছে, যে আমি চাই যে তুমি যে প্রান্ত থেকেই তাকাও শুধু যেন তোমার দৃষ্টি
আমার দিকেই থাকে, আর যেন এক ফোঁটাও এটা বুঝতে অসুবিধা না হয় আমার মধ্যে যদি ইনসিকিউরিটি ফিল না হয় যে তুমি অন্য কাউকে দেখছো, কারণ সেটা আমি মোটেও মেনে নিতে পারবো না। যেটা তুমি করতে, যার জন্যই তোমার প্রাণটা গেছে। আর তোমাকে আমি কি করেছি, ছবি তৈরি করেছি আমার মতো করে। এই ছবিতে তো আমি যতটুকু চেয়েছি হাসি, ঠিক ততটুকুই শিল্পী দিয়েছে। যে দৃষ্টি চেয়েছি আমি যে আমার দিকে তাকিয়ে দেবো, সেটাই আমি চেয়েছি, সেটাই ফ্র্যাপ অ্যান্ড লভ করে দিয়েছে। বুঝতে পারলো তো? তা চিন্তা করো, তার মানে শক্তির জোর, পয়সার জোর, একটা মানুষ মরে যাওয়ার পরেও। She thanked man good, but thanked somehow, I know not how, as if she ranked my gift of a 900 years old name with anybody's gift. Would stoop to blame this sort of trifling, even had you skill in speech which I have not, to make your will quite clear to such an one, and say just this or that in you disgust me, here you miss sorry, or there excels the mark, and if she let herself be listened or so, nor plainly set her wits to yours, forsooth, and made excuse. The Duke feels his noble lineage, a 900 years old name, should have earned more reverence from the Duchess. বলেছে যে আমি যে বংশের ছেলে, সে বংশ মানে রাজা যে বংশের ছেলে হয়ে সিংহাসনে বসেছেন, সেই বংশের একটা গৌরব রয়েছে। কত বছরের গৌরব? 900 বছরের গৌরব। যে গৌরব কোনো দিনও কিছু দ্বারা কলঙ্কিত হয়নি, কোনো দিনও কিছু দ্বারা কলঙ্কিত হয়নি। বলছে যে ডিউক ফিলস হিজ নোবেল লিনেজ, লিনেজ মানে উত্তরাধিকারী, পূর্বপুরুষ, ঠিক আছে। এ 900 years old name should have earned more reverence from the Duchess. ডাচেস তার এই 900 বছরের পারিবারিক যে ঐতিহ্য বা নাম, তাকে যতটা না গুরুত্ব দিয়েছে, বাকি দেশ বা অন্যরা তাকে বেশি গুরুত্ব দিয়েছে। তার মানে কি, বংশ পদমর্যাদার প্রতি যে অহংকার, সেই অহংকারটা কি কার ছিল না? ডাচেসের ছিল না। এবার একটা ভালো মানুষের বৈশিষ্ট্য তাই হবে, তাই না? আমি অমুক বাড়ির মেয়ে, আমাদের এত বিঘা জমি, আমাদের বাড়িতে বন্দুক আছে, আমাদের বাড়িতে হাতি পোষা হয়, আমার দাদু এটা করতো, এই কথা নিয়ে যদি রাস্তায় তুমি হাঁটো, তাহলে সবাইকে তোমাকে মুখ ভেঙায় ভেঙায় হাঁটতে হবে, কারণ তুমি বড় সবার থেকে, তোমার বংশমর্যাদা বেশি। তাহলে এই জিনিসটা একটা মানুষের চলার পথে কি স্বাভাবিকতা নাকি অস্বাভাবিকতা? অস্বাভাবিকতা। কারণ তোমার বংশমর্যাদা, তোমার গর্ব হওয়া উচিত, তোমার অহংকার নয়, তাই তো? সেটা দিয়ে যদি তুমি বাকি 5টা মানুষকে হেয় করো, তুচ্ছ মনে করো, তাহলে সে কি, তুমি কি মানুষের প্রকৃত পর্যায়ে পড়বে না? ডাচেস ঠিক তাই ছিল, যে তার স্বামীর যে গৌরব বংশমর্যাদা, সেটা তার কিন্তু গর্ব ছিল, অহংকার না। আর রাজা চেয়েছিল সেটা যেন তার অহংকার হয়, সেটা যেন তার অহংকার হয়, যেটার জন্য সারা দেশ তাকে চিন্তা করে, মাথা নত করে, কিন্তু তার প্রতি তার স্ত্রীর কোনো ভ্রুক্ষেপই ছিল না, উদাসীন। তো কী হয়েছে? ঠিক আছে, এটা কি হয়েছে যারা ভাবে, তারাই তো স্বাভাবিক মানুষ, তাই না? যারা কখনো কারো মানুষের পদ বা মর্যাদাকে বড় করে, যে আমি অমুক বাড়ির এসে, আমি অমুক, আমি এরকমভাবে চলবো, এর সাথে কথা বলবো না, ওরা নিচু, ওরা ছোট, ওরা আমাদের যোগ্য না, এইভাবে যারা মানসিকতা নিয়ে চলবে, তারা সমাজে কিন্তু কি একেবারেই একটা অসুখের মতো, সমাজের বুকে একটা দানা বাঁধা একটা খুব জটিল অসুখের মতো। এই মানসিকতা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তো সেরকম ব্যাধি কিন্তু ছিল না কার? ডাচেসের মনে। কিন্তু ব্যাধিটা কার মধ্যে ছিল? ডিউকের মনে, যে 900 বছরে তার বংশের গৌরবকে তার দম্ভ মনে মনে করতে, এবং সে গর্বিত সেই বংশে জন্মেছে, এবং বাকিরা তার কাছে তুচ্ছ বা নগণ্য। বুঝতে পারলো তো? সে কথাই বলেছে। তিনি এই কথা যুক্ত করেছেন, হি ইমপ্লাইজ ইট উড বি দ্য বিনিথ হিম টু ক্রিটিসাইজ হার ডিরেক্টলি অর টিচ হার হাউ টু বিহেভ, ফার্দার রিভেলিং হিজ অ্যারোগেন্স। বলছে, তিনি এটাও বলেছেন যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার স্ত্রীকে বুঝতে হবে যে কার সাথে কীভাবে কথা বলতে হবে, কাকে প্রাধান্য দিতে হবে, কাকে প্রাধান্য দিতে হবে না। সে আমার স্ত্রী, তার অহংকার, তার গর্ব, তার প্রতিপত্তি সবার শিখরে, সবাই তার পায়ের কাছে নগণ্য। কিন্তু এ কি, সে সাধারণ মানুষের মতনই থাকতো,
কী মতো থাকতো? সাধারণ মানুষের মতন থাকতো। সে কখনো নিজের এই অহংকার, যেটা আমার অহংকার, আমার গর্ব, সেটাকে গর্ব মনে করতো, কখনো অহংকার মনে করেনি। কি মনে করেনি? অহংকার করেনি। কাউকে সে হেয় করেনি, কাউকে ছোট করেনি। কেন? তাকে করতে হবে, নইলে এই যে বংশমর্যাদা 900 বছরের, সে যে ক্ষুণ্ণ হচ্ছে। আমি কি চাইবো যে আমার স্ত্রীর জন্য আমার 900 বছরের বংশের অহংকার নষ্ট হয়ে যাক? না। চাইবো না। সবাই তো রাজা ডানকান হতে পারবে না, তাই না? পারবে না। যিনি প্রজাহিতৈষী রাজা ছিলেন, সকলকে নিজের সন্তান মতো মনে করতেন, পারবে কি? পারবে না। সবাই তো আর ডানকান হতে পারবে না। সেটাই। তাই এ রাজা কিন্তু ঠিক তেমনই, সে কিন্তু তার বংশমর্যাদার জন্য সে গর্বিত, এবং তার সামনে বাকি গোটা দুনিয়া বা তার রাজত্বের প্রত্যেকটা অংশই, তার বংশ ছাড়া বাকি যারাই আছে তারাই তার কাছে তুচ্ছ। সেখানে ভালোবাসা, স্নেহ, মর্যাদার কোনো দাম নেই। বংশের গৌরবই হচ্ছে একমাত্র শেষ কথা। Even there would be some stopping, and I choose never to stoop. Or sir, she smiled no doubt whenever I passed her, but who passed without much the same smile? The Duke refuses to stoop by addressing her behavior, considering it beneath him. Stoop মানে হচ্ছে মাথা ঝুঁকানো। স্টুপ মানে কি? মাথা ঝুঁকানো। বলছে তার সৌন্দর্য, তার ভালোবাসা, তার এই মিষ্টি ব্যবহারের কাছে আমার শির কোনোদিনও ঝুঁকবে না। আমার শির কোনোদিনও ঝুঁকবে না। মানে সে যে একজন প্রকৃত মানুষ। কবি বলছে যে দেখো, রাজার যে স্ত্রী, সে কিন্তু প্রকৃত মানুষ। কিন্তু মানুষের গুণ কি? মানবিকতা, সকলকে ভালোবাসা, স্নেহ, সবাইকে সমান চোখে দেখা, হ্যাঁ, সবার সাথে হাসা খুশি, যেটা মাদার টেরেসার নোবেল লেকচারও দেখলাম, তাই না? যেখানে আমাদের মূল কথা কি হবে? যে ঠোঁটে হাসি রাখতে হবে, ঠিক আছে? শেয়ার অফ লাভ ইজ দ্য অনলি ওয়ে টু কিপ পিস ইন দ্য ওয়ার্ল্ড। মাদার টেরেসা বলেছেন যে পৃথিবীতে শান্তি বজিয়ে রাখার জন্য সবথেকে যে জিনিসটা, সেটা হচ্ছে ভালোবাসা ছড়িয়ে দিতে হবে, উইথ স্মাইল, হাসি দিয়ে। কিন্তু রাজা বলছেন যে তার এই হাসি মন, তার এই উৎফুল্ল মন, এটা কাছে আমি কখনোই নত হব না, কখনোই নত হব না। এটা নত হওয়ার মতো নয়, কারণ সে আমার যোগ্যই নয়, সে আমার যোগ্যই নয়। He is irritated that her smiles were not reserved for him but given freely to others. ওই যে এই হাসি কখনোই আমার ছিল না, যে হাসি বাকি সবার জন্য হাসে, সেই ঠোঁটের হাসি কখনো আমার হতে পারে না। যেটা আমার, সেটা শুধু আমারই থাকবে, সেটা অন্য কারোর মুখের দিকে তাকিয়ে কোনোদিনও হাসবে না। চিন্তা করো কত বড় একটা অর্থোডক্স, মানে কত বড় একটা, মানে গোঁড়ামি বলতে পারবো, যেটা একটা মানুষের মাথায় বাস করে, ঠিক আছে? যে তুমি হাসবে, সেই হাসিটা যেন সবসময় আমার জন্যই হয়, বাকি সবার সামনে হয়তো খোঁচা দিচ্ছে, তাও হাসা যাবে না। কারণ হাসলে পরেই তুমি অন্যের দ্বারা প্রভাবিত হচ্ছ, তাহলে আমার বংশমর্যাদা পূর্ণ হচ্ছে, তোমার প্রতি আমার অধিকার নষ্ট হচ্ছে। হ্যাঁ, যেন এটা একটা কেনা প্রপার্টির মতন। হ্যাঁ, যে তোমার কেনা একটা জমি, তুমি সেখানে যে ফসলই লাগাবে সেটা তোমার, তুমি চাইলে লাগাবে, চাইলে ফসল শুদ্ধ গোটা জমিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে, তোমার জমি, তুমি যা খুশি তাই করতে পারো। স্বাধীন দেশের নাগরিক হয়েও কি আমরা যা কিছু তাই করতে পারি? না, কারণ দেশে সংবিধান আছে, দেশে সংবিধান। কিন্তু আর যে দেশের রাজাই সংবিধান, সেই দেশে সে তার প্রেমিকাই হোক, তার স্ত্রী হোক, কিংবা একজন সাধারণ প্রজাই হোক, তার কথা বলার, হাসার কোনো অধিকার নেই। ক্লিয়ার? একদম ক্লিয়ার। তাই সে বিরক্ত হয়, ইরিটেট ফিল করে, দ্যাট হার স্মাইল ওয়ার নট রিজার্ভ, যে তার স্মাইল আমার জন্য রিজার্ভ করেনি। আমরা যখন দূরপাল্লা ট্রেনে যাত্রা করি, তখন কিন্তু আমরা রিজার্ভেশন করি, অর্থাৎ আগে থেকেই আসনটা সংরক্ষিত করে রাখি। হ্যাঁ, সংরক্ষিত আসন, যাকে ইংরেজিতে রিজার্ভেশন বলে। আজকে যদি তুমি এখান থেকে দিল্লি যাবে, তুমি ট্রেনে যাচ্ছ, দিল্লি মেলে যাচ্ছ, তোমার জন্য রিজার্ভেশন কামরাটায় গিয়ে তুমি দেখলে কেউ পায়ের উপরে পা দিয়ে এরকম করে শুয়ে আছে তোমার সিট নাম্বারে। এবার তখন সেই লোকটাকে গিয়ে তুমি যখন ডাকবে যে সিটটা ছাড়ুন, তোমার জোরটা কত থাকবে বলো তো? দারুণ। কেন বলো তো? পকেটে তোমার কাছে একটা চারকোনা কাগজ আছে, যেখানে
তোমার পয়সা দিয়ে কেনা তোমার অধিকারটা আছে, যে সিটটা তোমার। বাসে চললেই তো তোমরা ওরকম করো, রুমালটা রেখে নিচে নেমে যাও, তারপরে কোনো একজন মানুষ এসে বসছে, এ কি সর স্যার, এটা আমার জায়গা ছিল না, রুমালটা সরা বসেন, বা বা সরেন তো। দ্যাট ইজ দ্য নেচার অফ আ ম্যান অর ওম্যান, টু শো দ্য পাওয়ার। যদি তোমার কাছে শক্তি থাকে, আর যদি তুমি একবারও টের পাও তোমার কাছে শক্তিটা আছে, তবে তোমরাও কিন্তু রাজা হতে 10 মিনিটও সময় নেবে না, অবশ্যই তোমাদের ক্ষমতার বা শক্তির অপব্যবহার করবেই। রাজাও ঠিক তাই করছে। একদম মিথ্যে কথা কি না। আজকে এই চলো বাসে, ভিড় বাসে, এখান থেকে শিলিগুড়ি অবধি, আমি জানি যে আমি যদি দাঁড়িয়ে থাকি তবু এখানে কেউ একজনও সিট ছাড়বে না, কারণ শিলিগুড়ি যাচ্ছি, স্যার আচ্ছা যাক, 50 টাকা 60 টাকা ভাড়া দিয়ে যাবো, স্যারের জন্য আমি 70 কিলোমিটার দাঁড়ায় যাবো, ও স্যার তো কপালে থাক, হয়তো দেখলে পরে তুমি এরকম করে আসো, যাতে আমাকে দেখা না যায়। এটাই বাস্তব, এটাই বাস্তব। সেইখানে সেও ইরিটেট ফিল করছে, এটাই বাস্তব। হাসির ছলে কিন্তু একটা সত্যি কথা বললাম। যাই হোক, this grew, I gave commands, then all smiles stopped together. তাই আমি এই হাসিকে বন্ধ করার জন্য আদেশ দিলাম। মানে কি, there she stands as if alive. Will it please you rise? We will meet the company below. Then I repeat the count, your master's known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. The Duke chillingly hints that he ordered the Duchess' death. যখন সে আমার সীমানার বাইরে চলে গেল, তার উপরে আমার অধিকার যেন হারিয়ে যাচ্ছে ক্রমে ক্রমে, এটা আমি অনুভব করলাম। তারপর আমি আদেশ করলাম, তোমায় মরতে হবে, অর্থাৎ তার মৃত্যুর ফরমান আমি লিখলাম, যে তার বেঁচে থাকার অধিকার নেই, বিকজ শি ইজ নাও কমপ্লিটলি আউট অফ অর্ডার অ্যান্ড শি ইজ নট মাই প্রপার্টি, শি ইজ নট মাই প্রপার্টি। ঠিক আছে, তার হাসি, তার চিন্তা ভাবনা শুধু আমার জন্য নয়, বাকি সবার জন্য একই রকম। আমি দেব না তা হতে। আমার 900 বছরের বংশের ঐতিহ্যকে আমি একটা স্ত্রীর ভালোবাসায় মুগ্ধ হয়ে তার স্বেচ্ছাচারিতা, তার মানসিকতা, তার খোলা মনকে আমি প্রাধান্য দেব না। এ পাখি শুধু আমার জেলখানায় বন্দি থাকবে। আর যেহেতু সে ডানা মেলেছে, যেহেতু সে স্বাধীন আকাশে ওড়ার চেষ্টা করছে, তাহলে তার প্রাণ এখন আর প্রাণ থাকবে না, সেটা আমাকে হরণ করতে হবে। দেখো কি বিচার, দেখো। এন্ডিং হার স্মাইলস ফর এভার, এই হাসির আমি চির অবসান টানবো, এই হাসির আমি চির অবসান টানবো। হি transitions back to the business, referring to the dowry negotiations with the emissaries master the count. তা বলছে যে দেখো, সে বলছে যে ডাউরি মানে কি বলতো, পণ। ডাউরি মানে কি, পণ, যেটা মেয়ের বাবা মেয়ের বিয়ের সময় বরপক্ষকে হাতে গুনে দেয়, সে গাড়ি আকারেই হোক, মোটা ক্যাশ আকারেই হোক, বা গয়না স্বরূপেই হোক, যেটা দেওয়া হয় সেটাকে ডাউরি বলে, বা আমাদের তোমার বাংলায় বলে, আমাদের মাতৃভাষায় বলে সেটাকে, বাংলা অভিধানিক অর্থ হলো পণ, তাই না? আমাদের পণ নিয়ে বেশ কয়েকটা পড়া আছে, হ্যাঁ, আমাদের নেই, আমরা পড়েছি ছোটোবেলায়। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের দেনা পাওনা পড়েছি, মণিকুন্তলা সেনের স্ট্রাগল এগেন্সট ডাউরি পড়েছি। তো যাই হোক, সেখানে ওই কী দেখানো হচ্ছে, যে একটা মেয়ের ভালো মন্দ ততক্ষণই থাকবে যতক্ষণ তার মেয়ের বাবা বরপক্ষকে মোটা পরিমাণে অর্থ যোগান দিতে পারবে। যেদিনকায় অর্থের ভার ফুরলো, সেদিনকায় মেয়ের প্রতি ভালোবাসা কমলো, তাই তো? অর্থাৎ এই দুনিয়াতে একটা মেয়ের প্রতি তার স্বামী গৃহের যে ভালোবাসা, আদর, যত্ন, সব কিছুই যেন একটা টাকার অঙ্ক বা দাড়ি পাল্লায় মেপে দেওয়া হচ্ছে, যে এখানে এত সোনা, তবে এতটুকু ভালোবাসা পাবে। কিন্তু কত টাকা পণ? 10 লক্ষ টাকা। 10 বছর আপনার মেয়ে খুব ভালো থাকবে, তারপরে টাকাটা রেডি রাখবেন, নইলে কিন্তু সমস্যা হবে। সত্যি তাই, এমনটাই চিত্র দুনিয়ার, ঠিক আছে? খুব করুণ চিত্র, সেগুলো হয়তো মানে প্রকাশ্যে এসে বলা সম্ভব নয়। সত্যিই তাই, এমনটা করেই একটা নারীর জীবনকে রুদ্ধ করা হচ্ছে। দেখো, সেই কবিতা এর মানে ভিক্টোরিয়ান এজেও একজন কবি বলে যাচ্ছেন যে একটা নারীর ভালো থাকা
তার সুস্থ থাকা, তার ভালো থাকা ডিপেন্ড করে সে তার কাছে যার কাছে সে আছে তার উপর। সে ভালো চাইলেই ভালো রাখতে পারে, চাইলেই খারাপ রাখতে পারে, তার নিজস্ব কোনো ভালো মন্দ নেই। কিন্তু একটা পুরুষের জীবন কি তাই না? স্বেচ্ছাচারিতা, যখন যা খুশি তাই করছে, কোনো বাধা নিষেধ নেই। দেখো একটা নারী তার চলাফেরা কিন্তু সমাজ দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু একটা পুরুষের নয় কিন্তু, তাই না? একজন পুরুষ তার জীবনে যত স্বেচ্ছাচারিতাই করুক না কেন, সমাজ তার উপরে আঙুল তোলে না। কিন্তু একটা নারী যদি তার পছন্দের পোশাকটুকু পরে যদি হাঁটে, তবে সেই পোশাককে কিন্তু সমাজ সমালোচনা করে, তাই না? আমরা এই সমাজেই বাস করছি, খুব খুব কঠিন একটা সমাজ, যেখানে আমরা শিক্ষিত তকমা পেয়েও, এত ডিগ্রি থাকা সত্ত্বেও আমরা প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে পারিনি। সেটাই বলছে যে দেখো কিভাবে তিনি তার জীবনটাকে কন্ট্রোল করছে। Though his fair daughter's self as I avowed at starting is my object, nay, we will go together down, sir. The Duke subtle reminds the emissary that his primary interest is marrying the Count's daughter, not just the dowry. এবার শাসক বলছেন যে বিয়ে সম্পর্ক নিয়ে আসছে, মানে যে আসছে, অর্থাৎ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটা দেখছে সে হচ্ছে ঘটক। সে কি ঘটক একজন, ঠিক আছে? সে একজন বড়, একজন সম্মানীয় বড় লোকের মেয়ে, কাউন্টের মেয়ে, তার সাথে বিয়ে দিবে কার? এই তোমার ডিউকে, যার স্ত্রী সদ্যমাত্র গত হয়েছে। তো তাকে বলিয়ে দিচ্ছে, দেখো আমি যে বিয়ে করব তাকে, এটা ভেবো না যে অর্থের জন্য। কিসের জন্য বিয়ে করব না? অর্থের জন্য। আমার কিন্তু বিয়ে করার পেছনে কিছু ক্রাইটেরিয়া আছে, মেনশন করলাম, যে যে হবু স্ত্রী হয়ে আসবে তার কিন্তু এই গুণগুলো যাতে না থাকে, তাহলে তাকেও কিন্তু যেতে হবে, ঠিক আছে? যেমনটা আমি বলবো তেমন। এখন যদি বলি আলো নেভা, হ্যাঁ আলো নেভা, তুমি জ্বলা দেখলেও বলতে পারবে না যে জ্বলছে। কি বলতে হবে? আলো নিভেছে। এখন রাত্রি, হ্যাঁ এখন রাত্রি। আজকে রবিবার, হ্যাঁ রবিবার, আজকে রবিবার, ঠিক আছে? অর্থাৎ সে তোমাকে যেমন বলাবে তোমাকে তেমনটাই বলতে হবে, যেটা দেখাবে সেটাই দেখতে হবে, যেটা ভাবাবে সেটাই ভাবতে হবে। একেবারে ওই পুতুল নাচের মতন, যখন যে সুতো টানবে তখন তোমাকে সেদিকেই হাত তুলতে। তোমার নিজস্ব কোনো অনুভূতি, অভিব্যক্তির কোনো দাম নেই, বুঝতে পারলে তো? কারণ তুমি ক্ষমতার কাছে বন্দী, ক্ষমতার কাছে তোমাকে বিক্রি করে দেওয়া হয়েছে। He ends the conversation that prepares to leave, showing his cold and calculated demeanor. বলছে যে আমার বক্তব্য শেষ, তুমি আমার কথা শেষ, তুমি আমার বক্তব্য এখন সেই যে বিয়ে দিতে চায়, সেই যে কাউন্ট তার মেয়েকে বিয়ে দিতে চায় আমার সাথে, তাকে গিয়ে সেই কথাগুলো, আমার কথাগুলো জানাও, আমার কথাগুলো জানাও বলে সেইভাবে কবিতাটা শেষ করবে। তো দেখো কবিতার মানে, আক্ষরিক অর্থের মানে বা অন্তর্নিহিত মানে যাই থাকুক, একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্ষমতা চাইলে পরে একজনের জীবনের আশা, আকাঙ্ক্ষা, হাসি, ভাবনা, কল্পনা সবটাই সে নিঃশেষ করে দিতে পারে, সবটাই সে নিঃশেষ করে দিতে পারে। তোমাদের স্বাধীন জীবন, তোমাদের ভালো লাগা, তোমাদের পছন্দের রং, পছন্দের খাবার, পোশাক, গান, কবিতা সব কিছুই মিছে হয়ে যেতে পারে একটা ক্ষমতার আওতায় পড়লে। চাইলে সে তোমাকে স্তব্ধ করে দিতে পারে, ঠিক যেমন করে ডিউকের লাস্ট ডাচেস, শেষ যে স্ত্রী ছিল তার প্রতি সে করেছিল। বুঝতে পারলে তো? তাই কতটা ক্ষমতার ব্যবহার বোঝো। তাই কবিতা থেকে কি শিখলাম? কবিতা থেকে এটা শিখেছি যে যদি জীবনে কখনো নিজের পায়ে দাঁড়াতে না পারি, তবে এই পরিণতি কিন্তু আমারও হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই কবিতার মানে শুধু এটাই নয় যে শুধুমাত্র ওই বিয়ে, স্বামী, সংসার, তা নয়, কিন্তু কবিতার দুটো মানে আছে। একটা নারীর যে স্বাধীনতা, সেটা কিভাবে খর্ব হয়েছে। একটা নারী যদি নিজেকে প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে যে পুরুষতান্ত্রিক সমাজে তার জন্ম হয়েছে, যেখানে একটা নারী হয়তো কারুর বোন বা কারুর মেয়ে বা কারুর হবু স্ত্রী, সেই জায়গাটা, সে পুরুষতান্ত্রিক সমাজে সে নারীর জায়গাটা কিন্তু নগণ্য, একটা দপদপ করা মোমবাতির মতন। চাইলে পরেই কিন্তু পুরুষতন্ত্রের কালো অন্ধকার সে আলো নিভিয়ে দিতে পারে। তাই বাঁচতে হলে নিজের যোগ্যতা তৈরি করে বাঁচতে হবে, যেন কেউ তোমার জীবনের হাসি, তোমার ভালো লাগা, তোমার পছন্দকে যেন তার ভালো লাগা
তার পছন্দ দিয়ে গলা টিপে হত্যা না করতে পারে। বুঝতে পারলো তো? কবিতাটা কিন্তু খুব একটা রিয়েলিস্টিক মেসেজ রয়েছে যে আমাকে জীবনে লড়াই করে বাঁচতে হবে। মায়া অ্যাঞ্জেলোর যে কবিতাটা পড়লাম আমরা, সেখানেও স্টিল আই রাইজ, সেখানে দেখা হয়েছে যে একটা নারী, কালো নারী হয়ে, একজন কৃষ্ণাঙ্গ নারী হয়ে কী করে তিনি সমাজের সকল প্রতিবন্ধকতা থেকে দূর করে, জয়লাভ করে, সকল অ্যাডভার্সিটিসকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। কবিতাটা খুব সুন্দর কবিতা। আমি আশা রাখি যে কবিতাটা তোমাদের ভালো লেগেছে। কবিতাটা কিন্তু খুব সুন্দর করে বাড়িতে পড়তে হবে, হ্যাঁ, এবং কবিতাটা পড়ে তাহলে কিন্তু আমাদের যেতে হবে। যা লাস্ট একটা স্লাইড বাকি আছে, এই স্লাইডটা একটু দেখিনি কী বলেছে। এটা লাস্ট কনক্লুশন লাইন। নোটিস নেপচুন তাও থ্রু taming a seahorse thought a rattery which claws of Innsbruck cast in bronze for me. The Duke subtle reminds me that the primary interest is marrying the count's daughter, not just the dowry. এটা পড়েছিলাম, যাই হোক। And he ends the conversation and prepares to leave showing his coat. না পড়েছি, যাই হোক। তা এই যে জায়গাটা দেখালাম যে কিভাবে একটা, মনে করো একটা ঘোড়া, খুব শক্তিশালী ঘোড়া, তার পায়ে এত জোর যে সে মেদিনীকে ছিন্ন করে দিচ্ছে, হ্যাঁ, তার এতই অহংকার, তার ছোটার যে এত মানসিকতা, সে সেখানে অহংকার বোধটা এতটাই জন্মেছে, সে মনে করে সবাইকে পরাজিত করতে পারে। তাই তার যেগুলো পছন্দ সে সেগুলোকেই রাখবে। সেই পছন্দ যদি জীবনের মধ্যে বাস করে তবে সে জীবনকে আলাদা করে রাখবে, শুধু তার পছন্দকে রাখবে। তাই করলো না? দেখো, তার স্ত্রীর মধ্যে প্রাণ ছিল, তার মানে তার স্ত্রীর প্রাণ থাকার সময় সাথে সাথে তার স্ত্রীর কিছু পছন্দও ছিল, কিন্তু সেই পছন্দগুলো কার বাধা হচ্ছিল? ডিউকের বাধা হচ্ছে। ডিউক কী করলো? তার জীবনটাকেই তার স্ত্রীর জীবন থেকে সরে, তার মানে কি, তাকে মেরে দিল। তাহলে কি পড়ে থাকলো? তার জীবন চলে যাওয়ার সাথে সাথে তার স্ত্রীর ভালো লাগাগুলোও চলে গেল। থাকলো শুধু কি, রাজার যে ভালো লাগাগুলো সেগুলো কী হয়ে থাকলো? শুধু ছবি হয়ে থেকে গেল, যেটা তার কথায় হাসবে, তার কথায় তার দিকে তাকাবে এবং সে যেমনটা বলবে সে তেমনটাই শুনবে, আর কিছু প্রতি উত্তর করতে পারবে না। এখানে নির্বাক দর্শকটা শুধুমাত্র সেই যে ভিজিটার সে নয়, রানী নিজেও, ঠিক আছে, যে এই যন্ত্রণার শিকার, যে এখন মিথ্যে হাসি নিয়ে ছবিতে আছে, কিন্তু আদৌ কি তার জীবনে হাসি ছিল? না, তার জীবনটা হাসি খুশি ছিল। সে হাসিটাকে অন্ধকার করে মৃত্যুময় চিত্রতে পরিণত করেছে কে? আমাদের রাজা, ঠিক আছে। এবং সেটা কী দিয়ে করেছে? চিত্রকর্মের দ্বারা করেছে, ফ্যান্ডলফের দ্বারা ছবি দিয়ে করেছে, যেখানে দেখাচ্ছে যে চিত্রকর্ম একজনের জীবনের কিন্তু অন্ধকার বা দুঃখটাকেও মিথ্যে হাসি দিয়ে আঁকতে পারে, ঠিক আছে। দেখাচ্ছে তুমি খুব খুশি, আদৌ তুমি কিন্তু খুশি নও, এই যে ব্যাপারটা। যাই হোক, কবিতাটা খুব ভালো করে বাড়িতে পড়তে হবে, খুব সুন্দর করে পড়তে হবে। অনেক বড় কবিতা, বুঝতেই পারছো যে কবিতার কিন্তু বেশ কিছু এক্সপ্লেনেশন চাইতে পারে, যেটাকে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। বারবার একটা কথা মাথায় রাখতে হবে যে রাজার কিন্তু রানীর জীবনের যে উৎফুল্লতা, যে আনন্দ, যে হাসি, যে খোলা মানসিকতা, তার সেটা পছন্দ ছিল না। সে মনে করতো তার জীবনের হাসি, স্বপ্ন, ভালো লাগা সবটাই কে ঠিক করে দেবে? ডিউক নিজে ঠিক করে দেবে। এবং সবসময় সে ইনসিকিউরিটি ফিল করতো যে কখন যে সে সব কিছু হারিয়ে ফেলে, কখন সে হারিয়ে ফেলে, এবং একসময় সে বুঝতেও পারে যে সব কিছু সে হারিয়ে ফেলছে, তখন সে যাতে একেবারেই হেরে না যায় তার জন্য কী করলো? সে তার প্রাণটা নিয়ে নিল, কবিতাটা এটাই বলা হয়েছে। খুব ভালো কবিতা, বাড়িতে সবাই ভালো করে পড়ো। নিচে কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো যেগুলো আমাদের টেক্সটে প্রেসক্রাইব করা, অর্থাৎ বোর্ড প্রেসক্রাইব করেছে, কিছু কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই। হোয়াট টাইপ অফ আ লেডি ওয়াজ দ্য ডাচেস? ডাচেস কী ধরনের লেডি? খোলা মনের, প্রাণবন্ত, হাসি খুশি থাকা একজন কি রমণী তিনি ছিলেন, বা নারী তিনি ছিলেন। আচ্ছা, হোয়াট ক্যারেক্টারিস্টিক ট্রেট অফ ডিউকস ক্যারেক্টার ক্যান বি ডিসক্রেইনড ওয়েন হি রেফার্স টু দ্য ব্রোঞ্জ স্ট্যাটাস অফ নেপচুন? বলছে সোজা কথায়, রাজার যে চরিত্র তুমি এই কবিতায় ফুটে এসেছে সেই চরিত্রটা কেমন ব্যাখ্যা করো। নিশ্চয়ই ভালো কিছু লিখতে পারবো না, তাই তো? যাই হোক, অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। এটাকে ড্রামাটিক মনোলগ হিসেবে আলোচনা করো। বা এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে, ডু ইউ ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ট্রেটস অফ ড্রামাটিক মনোলগ, বা ডু ইউ মেনশন, তুমি কি পারো, ক্যান ইউ মেনশন দ্য ড্রামাটিক মনোলগ বাই গিভিং 2 or 3 এক্সাম্পলস ফ্রম দ্য টেক্সটের থেকে 2-1 পংক্তি বা কবিতা তুলে লাইন ব্যাখ্যা করে তুমি বলতে পারবে সত্যিকার এটা ড্রামাটিক মনোলগ কিনা? হ্যাঁ, এটা জানতে চাইতে পারে। অবশ্যই ড্রামাটিক মনোলগ, কারণ গোটা কবিতাতে যে দর্শক সে কখনোই কোনো কথা বলেনি। দ্য কিং, হ্যাঁ, এক্সপ্রেসেস হিজ ফিলিংস, হ্যাঁ,
strictly to the visitor, but the visitor কি does not give any response কাকে to the king, তাই না? So from the point of view the poem is exactly a perfect example of dramatic monologue. How is the power syndrome হ্যাঁ conveyed in my last day? Power syndrome, syndrome মানে কি বলতো, কোনো একটা অবস্থা বা লক্ষণ, তাকে কি বলা হয়? সিনড্রোম। বলে না রোগের উপসর্গগুলো কি? হ্যাঁ সিনড্রোম, তাকে কি বলে ইংরেজিতে? সিনড্রোম। যে উপসর্গ ইংরেজি হচ্ছে সিনড্রোম। ক্ষমতার উপসর্গ কিভাবে প্রকাশ পেয়েছে এই কবিতায় তা দেখা যায়, প্রত্যেকটা কথাতে প্রকাশ পেয়েছে। তার হাসি রোধ করা, অন্যের প্রতি সে আকৃষ্ট হয়ে যাওয়া, ইমপ্রেস হয়ে যাওয়া, তাকে প্রাধান্য না দেওয়া, 900 বছরের বংশীয় মর্যাদা সে উপেক্ষা করা, প্রত্যেকটাতেই বোঝা যাচ্ছে সে নিজের পাওয়ারকে শো করেছে, তাই না? যেটা সে কোনো মতে কী করতে দেবে না, স্টেন ফুল হতে দেবে না, মানে তাতে দাগ পড়তে বা আঁচড় পড়তে দেবে না। যাই হোক, কবিতাটা কেমন লাগলো জানিও। কবিতাটা ভালো লাগাটা খুব কঠিন, কারণ কবিতাটা বেশ বড়, খুব জটিল, ধীরে ধীরে বাড়িতে অল্প অল্প করে পড়তে হবে। আমি ওই জন্য তোমাদেরকে এইভাবে দিয়েছি জিনিসটা। এটা কিন্তু কোনো বইয়ে তোমরা পাবে না, এটা লাইনগুলোর খুব সংক্ষিপ্ত সুন্দর এক্সপ্লেনেশন, এগুলো বাড়িতে সুন্দর করে পড়তে হবে। যদি কারোর এই পিপিটিটার যদি বাংলা প্রয়োজন হয় সে আমায় বলবে, তাহলে আমি বাংলা করে দেব, তাহলে তোমার পড়তে আরও সুবিধা হবে। এবং মনে রাখবে তোমাকে এইগুলো কিন্তু লাইন বাই লাইন করে পড়তে হবে, এগুলো মনে রাখতে হবে, তাতে তুমি এক্সামে কিন্তু লাইনটা তুলে এই এক্সপ্লেনেশনটা লিখলে উত্তরটা হয়ে গেল, ওইভাবে করে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? তো এখানে যদি কবিতার যদি বলে যে কবিতার মধ্যে ড্রামাটিক মনোলগটা কী করে আছে, তুমি যদি লাইনগুলোকে ভালো করে পড়ো, তার সাথে সাথে এক্সপ্লেনেশনগুলো পড়ো, এইগুলো লাইনগুলো জুড়ে দিলেই কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে গেল, ঠিক আছে? আলাদা করে নোট মুখস্থ করতে হচ্ছে না, বুঝতে পারলে? কিন্তু সময় লাগবে, কারণ উত্তরটা মানে আমাদের পড়াটা তো অনেকটা বড়, 50টা-56টা লাইন, সে 56টা লাইন এক্সপ্লেনেশন ছোটো করে টানা মুখস্থ করা চারটিখানি ব্যাপার নয়, মানে ব্রেন সাধ্য ব্যাপার। তাহলে এটাই বলছি, ভালো করে কবিতাটা পড়ো, কেমন লাগলো জানাও। আর আগামী দিনে আরও খুব ইন্টারেস্টিং কিছু ইভেন্ট এটার বিরুদ্ধে আসবে, কারণ কবিতাটা আমরা পড়েছি ঠিকই, কিন্তু কবিতার কিছু ফ্যাক্ট আছে, খুব সুন্দর সুন্দর ফ্যাক্ট, সেগুলো তোমাদের সামনে আগামী দিন তুলে ধরবো। আমাদের চ্যানেলের সাথে থাকো, এইভাবে আমাদেরকে তোমাদের সাপোর্ট করে যাও, এই বলেই শেষ করছি। হ্যাভ আ গুড ডে।